রুহান, এই রুহান, আর কত ঘুমাবি? এবার উঠ বাবা। কাকি, আর একটু ঘুমাই না। না, এখন উঠ, কলেজে যেতে হবে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি টেবিলে খাবার দাও। তাড়াতাড়ি আয়। তারপর আমি নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে এসে আমার কলেজাদের খুঁজতে লাগলাম, মানে আমার বন্ধুদের খুঁজতে খুঁজতে আমার পরিচয় দেওয়া যাক। আমি রোহান মাহমুদ আশরাফুল, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। বাবা মা বলতে আমার চাচা চাচি। আমার যখন 7 বছর বয়স, তখন আমার বাবা মা অ্যাক্সিডেন্ট মারা যায়। তখন থেকে আমি চাচা চাচির কাছে বড় হয়েছি। আমার চাচা চাচি আমাকে অনেক ভালোবাসে। তাদের কোনো সন্তান নেই, তাই আমাকে তাদের সন্তানের মতোই দেখে। আপনাদের পরিচয় দিতে দিতে আমি আমার বন্ধুদের কাছে চলে আসছি। কিরে শালা, এত দেরি করলি কেন? আর বলিস না, রাস্তায় অনেক জ্যাম, তাই দেরি হয়ে গেল। শালা মিথ্যে বলস কেন? এতক্ষণ ঘুমাচ্ছি আর এখন বলতেছে জ্যাম। ওই কথায় কথায় আমাকে শালা বলস কেন? আমার বোন নাই, তোর বোন আছে, তুই চাইলে আমার শালা হতে পারিস। আমার বোন তোকে বিয়ে করার জন্য বসে আছে। তা নাহিদ? তোর এই পেতনি মার্কার দজ্জাল বোনেরে আমি কেন নেব? কোনো ছেলেই বিয়ে করবে না। তোদের ঝগড়া থামা, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ক্লাসে চল। চল, এতক্ষণ কি হলো বলছি। আসলে আমরা 3 জন কলেজের বন্ধু, আমি, আকাশ আর নিলয়। আমরা মাঝে মধ্যে একটু একটু ঝগড়া করি, তবে সবাইকে খুব ভালোবাসি। একে অপরের বিপদে সবসময় এগিয়ে আছি। আমরা সেই বস্ত্রহীন সময়কাল থেকে বন্ধু। এবার গল্পে আসা যাক, বাকিটা পরে জানতে পারবেন। সবগুলো ক্লাস শেষ করে বাসায় আসলাম। দুষ্টুমি করলেও আমরা ক্লাসে মোটামুটি ভালো ছাত্র। বিকালে বাসা থেকে বের হয়ে বাজারে যাওয়ার সময় এক জায়গায় আমার চোখ আটকে গেল। আমি কি দেখতেছি? মতিন চাচার নারিকেল গাছে অনেকগুলো ডাব ঝুলতেছে। এখন বুঝতে পারছি নীলা কেন আমাকে ওদের বাড়ি আসতে দেয় না। যাই হোক, আমি ডাবগুলোর দিকে তাকিয়ে কল্পনায় ডুব দিলাম। দেখি ডাবগুলো আমাকে বলতেছে, আহো বাতিজা আহো। সকালবেলা বন্ধুদের কাছে ফোন দিলাম। হ্যালো, বন্ধু, আজ রাতে একটা মিশনে যেতে হবে। বলিস কি? কার কাছে ডাব আবার তোর চোখে পড়লো? তোকে সব পরে বলবো। তুই আব্দুল চাচার দোকানে থাকিস। ওকে মামা, আমি লিওনকে ফোন দিয়ে আসতে বলি। এই দাঁড়া, আবার কি হয়েছে? নীলকে ফোন দিস না। কেন? এখন শুধু তুই আর আমি কাজটা করব, নীলকে পরে বলবো। আচ্ছা ঠিক আছে। রাতের বেলা আমরা আব্দুল চাচার দোকানে গেলাম। আব্দুল চাচা আমাদের গ্রামের মানুষ, খুব গরিব একজন মানুষ, তবে তার মনটা অনেক ভালো। আমরা প্রতিদিন রাতে তার দোকানে আড্ডা দিই। অন্যদিকে মা, ওদরা আজ ভার্সিটিতে যাবি না? হ্যাঁ আব্বু, আসতেছি। তাড়াতাড়ি আয়। এই তো এসে গেছি, চলো। অদরা হচ্ছে গল্পের নায়িকা, দেখতে মাশাআল্লাহ পরীর মতো সুন্দরী, তবে অনেক অহংকারী। কথায় আছে না, সুন্দরী মেয়েরা একটু অহংকারী। তার উপর যদি বড়লোক হয়, বাবা চেয়ারম্যান। বাকিটা গল্প পড়তে পড়তে জানতে পারবেন। এদিকে আমি আর আকাশ চলে এসেছি আমাদের মিশনে, মানে ডাব চুরি করতে। তখন আকাশ বলল, আরে এটা তো নিলয়দের বাসা। তো কি হয়েছে? তাই তো বলি, তুই মিশনে গেলে সবার আগে খবর দিস নিলয়কে। আর এবার ওকে মিশনে কেন আনস নাই? এবার কাজে মন দে, গাছে ওঠ। ভাই আমার মাফ কর, আমি পারবো না। আগেরবারের কথা মনে পড়লে এখন গায়ে জ্বর উঠে যায়। আগের বার আকাশ যখন ডাব গাছে উঠেছিল, তখন প্রিন্সিপাল স্যারের মেয়ে দেখে ফেলে আর তার বাবাকে ডাক দেয়, আর আমি গাছের আড়ালে লুকিয়ে পড়ি। পরে প্রিন্সিপাল স্যার এসে দেখে আকাশ ডাব পারছে। পরদিন কলেজে যাওয়ার পর স্যার ওকে রুমে নিয়ে গিয়ে ওরে শেখে মায়ের কারণে আকাশের জ্বর আইসা পড়ছিল, তাই আবার এখন ডাব গাছে উঠতে চায় না। ঠিক আছে, আমি উঠছি। পরে কাকার কাছে, মানে ডাবের কাছে গিয়ে সবগুলো ডাব পারলাম। তারপর ডাবগুলো নিয়ে আকাশের বাড়ির ছাদে গেলাম। নে, এবার নীলকে ফোন দিয়ে আসতে বল। হ্যালো। নিলয় কোথায় তুই? বাসায় কেন? আমাদের বাসায় আয়, পরে জানতে পারবি। আচ্ছা আসতেছি। নিলয় আসার পর, বন্ধু চোখ বন্ধ কর, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আগে চোখ বন্ধ কর, পরে জানতে পারবি। ছাদে গেলাম। এবার চোখ খোল। নিলয় তো চোখ খুলতে অবাক, চাঁদের ডাব দেখে। তার চেয়ে বেশি অবাক হয়েছে, তাকে না জানে ডাব পেরে এনেছি সেই জন্য। এগুলো কোথায় পেলি? আগে খেয়ে নেই, পরে বলবো নে। আর খাবারে জানিস বেশিক্ষণ সামনে রাখতে নেই। 3 জন মিলে সব ডাবগুলো খেয়ে ফেললাম। তখন নিলয় বলল, রোহান এবার বলতো, ডাবগুলো তুই কোথা থেকে চুরি করছিস? কোথা থেকে চুরি করেছি তা যদি কেউ জানে, তাহলে তুই সবার আগে জানতে পারবি। তুই হাসিস না, তোর এই হাসি দেখলে আমার ভয় করে। সে যাই হোক, এখন বাসা যাওয়া যাক। হুম আমি ছাদ থেকে নেমে
নিচে এসে দেখি আঙ্কেল আন্টি বসে আছে। তখন আন্টি বলল, কি রে, সেই কখন ছাদে গেলি? এখন কি করলি? এই তো আন্টি, কালকের পড়া নিয়ে একটু আলোচনা করলাম। আলোচনা তো রুমেও করা যায়। আমার তো অনেক কিছু একটা মনে হচ্ছে। এই রে, কাম সেরেছে। আন্টি কি জেনে গেল নাকি? আচ্ছা আন্টি, আমরা তাহলে বাসায় যাই। আন্টিকে বলে চলে আসছিলাম, তখন আন্টি বলল, সে কি রে, একটু আগে না আসলি? ডিনারটা করে যা। না আন্টি, অন্যদিন খাবো। তা বললে হবে না, আয় বস। এক প্রকার জোড়াজোড়িতে ডিনারটা করতে হলো। ডিনার শেষ করে বাসায় এসে কলিং বেল চাপতে চাচি দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, এতক্ষণে আসার সময় হলো? কোথায় ছিলে এতক্ষণ? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছিলাম। ফ্রেশ হয়ে আয়, ডিনার করে যা। আকাশের বাসা থেকে কে আসছি? কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তোর জন্য সেই কখন থেকে আমরা না খেয়ে বসে আছি, আর তুই ডিনার করে আসলি। সরি চাচি, আর হবে না। আসলে চাচা চাচি আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়া কখনো খাবার খায় না। আসলে চাচা চাচি আমাকে কখনো মা বাবার অভাবটা বুঝতে দেয়নি। পরের দিন সকালে চিৎকারে নিলয়ের ঘুম ভেঙে গেল। সে বাগানে গিয়ে দেখে তার বাবা চিৎকার করছে। তখন নিলয় বলল, আব্বু কি হয়েছে, এভাবে ডাক দিচ্ছেন কেন? নিলয়ের আব্বু হাত দিয়ে ইশারা দিয়ে উপরের দিকে তাকাতে বলল। নিলয় উপরের দিকে তাকাতে অবাক, কারণ গতকাল গাছে ডাব ছিল আর আজ একটাও নেই। নিলয় মনে মনে ভাবছে গতকাল রাতের কথা। তার মানে রোহান নিয়ে করে হাসতেছিল আর আমাকে বললো আমি প্রথম জানবো। দাঁড়া, আজ তোকে কলেজে পাইয়ে তারপর তো ডাব খাওয়া আমি বের করছি। এদিকে পরের দিন কলেজে গিয়ে দেখে দুইটার একটাও আসে নাই। তাই আমি কলেজে আমার প্রিয় বকুল গাছটার নিচে গিয়ে বসে মনের সুখে গান গাচ্ছিলাম। ও বন্ধু, তুমি শুনতে কি পাও? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। কারো গলার আওয়াজ পেয়ে পিছনে তাকাতে অবাক, কারণ পিছনে নিলয় দাঁড়িয়ে আছে। শালা, কিরে, এভাবে জাতি সাপের মতো ফুসফুস করছিস কেন? তখনই আকাশের আগমন, আরও এসেই তো। কিরে রোহান, আমি কেমন যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, তুই কি পাচ্ছিস? আকাশের কথা শোনা মাত্রই নিলয়ের রাগ আরও বেড়ে গেল। তোরা কালকে আমাদের কাছে ডাব চুরি করছস, তাই তো বলে আমাকে না জানি তো কখনো ডাব চুরি করতে যাস না। আর এবার আমাকে জানানো পর্যন্ত হলো না। ওই তুই এভাবে হাসবি না, তোর ওই হাসিটা দেখলে তোকে আমার খুন করতে ইচ্ছে করে। আমি হেসেই যাচ্ছি। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, এখন এসব বাদ দে, চল ক্লাসে যেতে হবে। পরে ক্লাসে চলে আসলাম। ক্লাস করানোর সময় স্যার বলল, তোমাদের ফাইনাল এক্সাম তো আর বেশি দেরি নেই, তা তোমাদের সবার প্রিপারেশন কেমন? ভালো স্যার। অন্যদিকে গল্পের নায়িকা অধরা ভার্সিটিতে গেল। তখন বান্ধবীরা, হাই অধরা। হাই, কেমন আছিস সবাই? ভালো। এত দেরি করলি কেন? এমনি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। আচ্ছা, এখন ক্লাসে চল। তারপর ওরা ক্লাসে চলে গেল। অধরা ভার্সিটিতে পড়ে আর আমাদের হিরো রোহান ইন্টার ফাইনাল ইয়ারে পড়ে। গল্পের নায়িকা নায়কের থেকে 1 বছরের বড়। বাকিটা গল্প পড়তে পড়তে জানতে পারবেন। রোহানের ফাইনাল পরীক্ষা চলে আসছে, তাই সবাই দুষ্টুমি আড্ডা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিল। পরের দিন ক্লাসে প্রিন্সিপাল স্যার এসে বলল, তোমরা সবাই এতক্ষণে জেনে গেছো আগামী মাসেই তোমাদের ফাইনাল পরীক্ষা। জি স্যার। সবাই আড্ডা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও। আশা করি পূর্বের ব্যাচ থেকে তোমাদের ব্যাচ আরও বেশি এগিয়ে যাবে। জি স্যার, দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি, তোমরা ক্লাসে মনোযোগ দাও। জি স্যার। একে একে সব ক্লাস শেষ করে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে একটু ঘুমালাম। বিকালে ঘুম থেকে উঠে বাইরে একটু হাঁটাহাঁটি করে আবার বাসায় চলে আসলাম। মাগরিবের আজান দিলে নামাজ পড়ে আবার বাসায় চলে আসলাম। তারপরে পড়তে বসলাম। এখন আর আগের মতো আড্ডা দিই না, সামনে পরীক্ষা তাই। অন্যদিকে অধরাও প্রথম সেমিস্টার শুরু হবে কিছুদিন পরেই। সময় খুব নিকটে চলে আসছে। কাল থেকে রোহানের পরীক্ষাও শুরু, আর তারপরের দিন থেকে অধরাদের পরীক্ষা শুরু। হঠাৎ আমার ফোন বয়ে কাঁপতেছে। কার এত বড় সাহস আমার ফোনকে বয়ে দেখে? ফোনের দিকে তাকিয়ে দেখি আমার প্রাণের বন্ধু ফোন দিচ্ছে। হ্যালো। কিরে, কাল থেকে তো পরীক্ষা শুরু, তা তোর প্রিপারেশন কেমন? আগের থেকে মোটামুটি ভালো। আচ্ছা ঠিক আছে, কাল কলেজে দেখা হবে, এখন রাখি। ওকে বাই। তারপর পড়া শেষ করে শুয়ে পড়লাম। পরের দিন আজ আমাদের পরীক্ষা শুরু। সব প্রিপারেশন নিয়ে ক্লাসে প্রবেশ করলাম। ক্লাসে বসে আছি, তার কিছুক্ষণ পর নিলয় আর আকাশ আসলো। ওদের সাথে কথা বলতে বলতে দেখি স্যার রুমে ঢুকছে, তাই সবাই সবার জায়গায় গিয়ে বসলো। তারপর আস্তে আস্তে পরীক্ষা শেষ করলাম। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো পরীক্ষা হয়েছে। এভাবে এই পরীক্ষার মাধ্যমে কয়েকটা দিন কেটে গেছে।
আর মাত্র একটা পরীক্ষা আছে, আজ শেষ পরীক্ষা দিলাম। আলহামদুলিল্লাহ সব পরীক্ষাই ভালো হয়েছে, এখন বাকিটা উপরওয়ালার হাতে। আর এদিকে ওদেরা পরীক্ষাও শেষ, তাই আমরা প্ল্যান করছি কোথাও ঘুরতে যাব। আর আমি প্ল্যান করছি নানার বাড়ি যাব, আমাকে নানুর বাড়ির সবাই ভালোবাসে। ও আরেকটা কথা, আমার 3 মামা, আম্মু সবার ছোটো ছিল। যাই হোক, আজ আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দেব, তাই সবাই ব্যাগপত্র গোছাতে লাগলাম। আপনারা হয়তো ভাবছেন আমি তো একা থাকি, তাহলে আমরা আসলো কোথা থেকে? আসলে আমি, নিলয়, আকাশ যেখানে যাই সবাই একসাথে যাই। বাস স্ট্যান্ডে বসে আছি, তখন নিলয় বলল, দোস্ত চল কিছু খেয়ে আসি। আমারও খুব ক্ষুধা লাগছে, চল। ওকে চল। তারপর খাবার খেয়ে আবার আগের জায়গায় বসলাম। কিছুক্ষণ পর বাস আসলো, তারপর বাসে উঠলাম। দীর্ঘ এক ছাড়নি, প্রায় 5 ঘন্টা জার্নির পর গ্রামে এসে পৌঁছালাম। কিন্তু নানাবাড়ি কোনটা তা ঠিক চিনতে পারছি না। আসলে গ্রাম আর আগের মতো নেই, এখন অনেক উন্নতি হয়েছে। আর আব্বু আম্মু মারা যাওয়ার পর থেকে আর গ্রামে আসা হয়নি। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো, তাই মামাতো ভাইকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর, হ্যালো ভাইয়া আমি রোহান। রোহান, তুই কেমন আছিস? এখন তো আমাদের কোনো খবরই রাখিস না। ভাইয়া আমি গ্রামে আসছি, তুমি কোথায়? আমি বাসায়। তোরা এখন কোথায়? আমরা তো বাজারে। তোরা ওখানেই থাক, আমি আসতেছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর রিফাত ভাই আসলো, এসে আমাকে জড়িয়ে ধরলো। তারপর মত বিনিময় করে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে সবার সাথে নিলয় ও আকাশকে পরিচয় করে দিলাম। ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটা ঘুম দিলাম। আসলে জার্নি করার পরে খুব ক্লান্ত হওয়ার কারণে ঘুম চলে আসছিল, তাই। অন্যদিকে ওদেরা তার ফ্রেন্ডদের নিয়ে ঘুরতে চলে আসছে। আসলে ওদেরা সেই গ্রামে আসছে যেখানে রোহানের নানা বাড়ি, আর ওদেরা নেহাদের বাড়ি আসছে। নেহাদের বাড়ি এই গ্রামেই। এভাবেই একটা দিন কেটে গেল। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রিফাদের সাথে বাইরে বের হলো, আর অধরা তার বান্ধবীদের সাথে বের হলো। তখন নেহা বলল, আচ্ছা অধরা, তোদের একটা খুশির খবর জানানোর ছিল। কি খুশির খবর? আগে বল, আমার কাছে কোনো ট্রিট চাবি না। তুই যে কিপটা, তোর কাছে চাইলেই তুই দিবি নাকি? আরে খুশির খবরটা তো বল। আসলে আব্বু আম্মু আগামী শুক্রবার আমার বিয়ে ঠিক করেছে। কি? তখন ওদরা আর নীরা নেহাকে মারতে লাগলো। শুক্রবার তোর বিয়ে আর এখন আমাদের বলছিস? যা, তোর সাথে কথাই নেই। বলে দুজনে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আরে রাগ করছিস কেন? আমি কি জানতাম নাকি? কাল রাতে মা আমাকে বলল। তা তোর বর দেখতে কেমন রে? মেয়েদের এই একটাই প্রবলেম, তোর বর দেখতে কেমন, টাকা পয়সা কেমন, লম্বা না খাটো, চিকন না মোটা, কালো না ফর্সা, ইত্যাদি ইত্যাদি। আমি এখনো দেখিনি। ছেলে নাকি আমাকে দেখেছে, পরে খোঁজ খবর নিয়ে আমাদের বাসায় নাকি বিয়ের প্রস্তাব পাঠায়। দেখতে শুনতে ছেলে ভালো এবং ভালো জব করে, তাই বাবা মাও রাজি হয়ে গেল। ও তবে সে নাকি কাল আমার সাথে মিট করবে এই রেস্টুরেন্টে। তাহলে তুই ভালোই, ওর সাথে আমরাও যাব দেখা করতে। এখন বাসায় চল। তারপর ওরা বাসায় চলে আসছে। আসলে নেহার বিয়ে রোহানের মামাতো ভাই রিফাদের সাথে ঠিক করা হয়েছে, কিন্তু রোহান এই বিষয়ে কিছুই জানে না। কেন চাচি, পরদিন আমরা ঢাকা আছি থেকে তো। ফোন আসায় রোহানদের তাড়াতাড়ি ঢাকাতে ফিরে যেতে হয়। তাই সকালে, বড় মামা। কি হয়েছে রোহান, এভাবে ডাকতেছিস কেন? কোনো সমস্যা হয়েছে? কি সমস্যা? আসলে ঢাকা থেকে ফোন আসছে, জরুরি ঢাকা যেতে হবে। সেই কি রে, আগামী মাসের 1 তারিখে রিফাতের বিয়ে। বিয়ের আগে কোথাও যেতে দিচ্ছি না। কি? ভাইয়ের বিয়ে আর তুমি আমায় জানাওনি? রাগ করিস নে বাবা, সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে, কাউকে কিছু জানাতে হয়নি। কিন্তু মামা, ঢাকা যাওয়াটা খুব জরুরি, তাই যাচ্ছি। বিয়ের তো মোটামুটি অনেক দেরি আছে, আবার বিয়ের সময় আসবো। বিয়ের দিন মানে বিয়ের আগেই চলে আসবি। আর রিফাত? হ্যাঁ আব্বু। ওদের বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আয়। রিফাত ভাইয়ের কোনো ঝামেলা করতে হবে না, আমরা চলে যেতে পারবো। আমি যখন বলছি তখন তাই হবে। আমিও আর কথা বাড়ালাম না। তারপর ওই দিনই আমরা ঢাকা চলে আসলাম। এবার নায়িকার ব্যাপারে বলা যাক। আজ রিফাত আর নেহার দেখা করবে। নেহা রিফাতের দেওয়া ঠিকানা মতো চলে গেল, সাথে ওদরা আর নীলাও আসছে। তখন কর্নারের টেবিলে চোখ পড়তেই দেখে একটা ছেলে বসে আছে। তখন তারা তার কাছে গিয়ে, এক্সকিউজ মি। জি বলেন। আপনি কি রিফাত? রিফাত এবার মাথা উঁচু করে দেখলো নেহা তার সামনে দাঁড়িয়ে আছে। তখন বলল, তুমি নেহা, রাইট? জি। নেহা তখন অধরা আর নীলাকে রিফাতের সাথে পরিচয় করিয়ে দিল।
তারপর তারা কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে বাসায় চলে আসলো। আর এদিকে ওদেরাও জরুরি কাজে নীলাকে নিয়ে ঢাকা চলে আসলো। নেহার বিয়ে, তাই ও আসেনি। আগামীকাল আমাদের রেজাল্ট দিবে, সবারই একটু একটু ভয় করছে। ওইদিকে এভাবে বই দিয়ে কেটে গেছে। অবশেষে আজ এসেছে সেই দিন, মানে আজ আমাদের রেজাল্ট দিবে। রেজাল্ট দেখতে গিয়ে আমি দেখি গোল্ডেন A+ পেয়েছি, কিন্তু সবাইকে সারপ্রাইজ দেবো বলে কাউকে জানায়নি। হঠাৎই নীলই ফোন দিল। হ্যালো। কোথায় তুই? বাসায়। তুই? আমি তো অনেক দূরে আছি। আর আজ না রেজাল্ট দিচ্ছে, আর তোর রেজাল্টের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। A+-এর কথা গোপন রাখছি। তুই যে গোল্ডেন পাস দিছ মনু? হ্যাঁ আমি জানি। তুই কি করে জানলি? আমি তো এখন কলেজে আছি। আসলে এরাই প্রকৃত বন্ধু, সবসময় একে অন্যের পাশে থাকে, খোঁজখবর নেয়। কিন্তু বর্তমানে বন্ধুত্ব করে একে অন্যের টাকা খাওয়ার জন্য। টাকা নাই, বন্ধুত্বও নাই, এটাই দুনিয়ার বাস্তবতা। আচ্ছা, আকাশকে নিয়ে তুই সন্ধ্যায় আমাদের বাসায় আসিস। কিন্তু চাচা চাচিকে বলছস? না, সারপ্রাইজ দেব। আচ্ছা, এখন কিন্তু তোদেরই সব আয়োজন করতে হবে। আকাশকে নিয়ে তাড়াতাড়ি চলে আসছি। আসলে আমি চাচা চাচি ও বন্ধুদের নিয়ে একটা ছোটোখাটো পার্টি দেবো চিন্তা করছি। আপনারা কি বলেন? বিকেলে 2 হারামি আসলে ওদের নিয়ে সব আয়োজন করা শেষ। এখন শুধু সন্ধ্যার অপেক্ষা। অনেকক্ষণ অপেক্ষা করার পর সন্ধ্যাবেলা চাচু বাসে আসলো, তখন ফ্রেশ হয়ে খাবার টেবিলে। আরে আকাশ, নিলয়, কখন আসলি তোরা? চাচু আর চাচি, তোমাদের কিছু বলার ছিল। বল বাবা, কি বলবি? এখানে না, আমার রুমে চলো। আগে খাবারটা তো খেয়ে নে। না, আমার রুমে চলো, পরে খাবার খেও। ওকে চল। একটু ওয়েট করো। আকাশ। বল। চাচু চাচির চোখ বেঁধে দেয়। কি যে করতেছিস? কথা বলো না, রুমে চলো, গেলেই দেখতে পাবা। চাচি আর কিছু বললো না। তারপর রুমে আসার পর চাচা চাচির চোখের বাঁধন খুলে দিলাম। তারা তো এসব আয়োজন দেখে অবাক। তখন চাচি বলল, হঠাৎ এত আয়োজন কেন? কোনো খুশির খবর আছে নাকি? আসলে চাচি, মুখ দিয়ে এখন কোথায় বের হচ্ছে না। কিরে, তুই লাচ্ছিস কেন? বল, কি খুশির খবর? আসলে আবারও? তখন পাশ থেকে নিলয় বলল, চাচা চাচি আপনাদের হয়তো মনে নেই, আজ আমাদের ফাইনাল ইয়ারের রেজাল্ট দিছে। আর রোহান তো গোল্ডেন A+ পেয়েছে, তাই আজ এই পার্টির আয়োজন করা হয়েছে। আমি গিয়ে চাচা চাচিকে সালাম করলাম। তখন চাচা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। পাশে দাঁড়িয়ে চাচিও কান্না করতেছে। আসলে এগুলো কোনো দুঃখ বা বেদনার কান্না নয়, এগুলো হচ্ছে সুখের কান্না। তখন চাচু বলতে থাকে, তুই আমাদের এত বড় একটা সারপ্রাইজ দিবি, তাও ভাবতে পারি নাই। আজ তোর জন্য আমার খুব গর্ব হচ্ছে। বল বাবা, তুই কি চাস? আজ আমি তোকে তাই দেব। আমার এখন কোনো কিছুরই প্রয়োজন নেই, এখন চলো কেকটা কাটতে হবে। তুই এইসব করতে গেলি কেন? এমনিতেই তো অনেক খাবার রয়ে গেছে, এগুলো কে খাবে? তখন নিলয় আকাশ বলে উঠল, কেন চাচি, আমরা আছি তো। ওরে বান্দর পোলা, তোদের কথা তো মনেই নেই। তোদের রেজাল্টের কি খবর? তা মনে থাকবে কেন? এখন তো ছেলেকে পেয়েছো, আর আমরা আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছি। তারপরে সবাই মিলে কেক কেটে সবাইকে খাইয়ে দিলাম। তারপর ডিনার করে ছাদে একা একা দাঁড়িয়ে ওই দূর আকাশে তার দিকে তাকিয়ে আছে। আজ ওই খুশির দিনে আমার মনে প্লাস মুখে কোনো খুশি নেই। আজ বাবা মায়ের কথা বড্ড বেশি মনে পড়ছে। চোখ বেয়ে অজুরে অশ্রু ঝরছিল। তার দিকে কোনো খেয়াল নেই, কিন্তু তার নিলয় আকাশের চোখে এড়ায়নি। হয়তো ওরা বুঝতে পারছে আমার মন খারাপের কারণ। তখন নিলয় বলল, কিরে, মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে এভাবে কাঁদছিস কেন? চুপ করে আছে। বল, কেন কাঁদছিস? এখনও চুপ করে খেতেই যাচ্ছি। আঙ্কেল আন্টির কথা মনে পড়ছে, তাই না? তখন আমি ওর দিকে তাকিয়ে ওকে জড়িয়ে ধরে ফুবিয়ে কান্না করছি আর বলছি, আমার সাথে কেন এমন হলো? জানিস, আজ বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। তারা যদি আজ বেঁচে থাকতো তাহলে কতটা না খুশি হতাম। উপরওয়ালা হয়তো সবার কপালে সুখ লেখে না রে। আসলে ওরাও কান্না করছে। হয়তো সত্যিকারের বন্ধুগুলি এমনই হয়, একে অপরের বিপদে সব সময় ছায়ের মতো ঘুরে বেড়ায়। জানি রে, তোর কষ্ট বুঝি, কিন্তু তোকে তো বুঝতে হবে বাবা মা কারোর চিরকাল বেঁচে থাকে না। তাই বলে কি তারা তাদের স্বপ্ন পূরণ করে না? তুই এগিয়ে যাবি, তোর বাবা মার স্বপ্নের পূরণ করবি। দেখ, উপরওয়ালা চাচা চাচিকে তোর বাবা মায়ের রূপে পাঠিয়েছে। ওনাদের মতো ভালো মানুষ আর দেখিনি। তোর জন্য তারা আজ পর্যন্ত কোনো সন্ধান নেননি। রোহান, চল, আঙ্কেল আন্টির কবর জিয়ারত করতে হবে। চল। তারপর বাবা মায়ের কবরের পাশে বসে অনেকক্ষণ কান্না করলাম। তারপর বলতে লাগলাম, মা, বাবা, তোমরা আমাকে সে ছোটোবেলায় একা রেখে ওই তারার দেশে চলে গেছো। তোমরা এত স্বার্থপর কেন?
তখন তোমাদের সাথে আমাকেও নিয়ে যেতে। ওপরওয়ালা হয়তো চায়নি তোমরা আমার কাছে দেখো, তাই তো উনি আমার কাছ থেকে তোমাদেরকে কেড়ে নিয়ে গেছে। জানি না ওখানে তোমরা কেমন আছো, তবে তোমাদের জন্য সর্বথাই দোয়া করি। তোমাদের রেখে যাওয়া এই হতভাগা ছেলের জন্য দোয়া করো। আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। তারপর আরও অনেকক্ষণ কবর জিয়ারত করে বাসা চলে আসলাম। ওই দিন রাতটা এভাবেই কেটে গেল। এখন আর কোনো চিন্তা নেই, আগামী মাসে ভার্সিটি ভর্তি হব। অবশেষে আজ আসলো সেই দিন। আজ ভার্সিটি ভর্তি হয়েছি। আমরা 3 জন একই ভার্সিটিতে ভর্তি হয়েছি। কাল থেকে ক্লাস শুরু করব। আমি যে ভার্সিটিতে ভর্তি হয়েছি, যেখানে ওদরা পড়ে। হ্যালো, কিরে আজ ভার্সিটি যাব, তার প্রথম দিন, তাই বলছিলাম তুই আর লিওন আমাদের বাসা চলে আয়, সবাই একসাথে যায়। আসলে আমাদের 3 জনের বাসা একই জায়গায়, শুধু কয়েক মিনিটের ডিফারেন্স। আচ্ছা। আচ্ছা রাখছি। তারপর নাস্তা করে বন্ধুদের সাথে ভার্সিটি চলে আসলাম। আমরা নতুন, তাই ক্লাস খুঁজে পাচ্ছিলাম না। পরে এক বড় ভাইকে জিজ্ঞেস করে ক্লাসে এসে বসলাম। একটু পরে ক্লাসে স্যার আসলো, সাথে প্রিন্সিপাল স্যারও। গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্যার। তোমাদের নতুন 3 জন বন্ধু আসছে, ওদের সাথে পরিচিত হও সবাই। জি স্যার। রোহান, নিলয় ও আকাশ, তোমরা দাঁড়াও। তখন আমরা দাঁড়ালাম এবং সবার সাথে পরিচয় হলাম। ভার্সিটির প্রথম দিন মোটামুটি ভালোই লাগলো। পরের দিন ক্যাম্পাসে একটু তাড়াতাড়ি গেলাম। গিয়ে দেখি এখনও অনেক সময় আছে, তাই আমি ক্যাম্পাসের কোনো একটা বড় আম গাছে ছিল, সেখানে গিয়ে বসলাম। বেশ ভালোই লাগছিল, কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ টাস 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 করে কিছু শব্দ হলো। কিছু বোঝেন নাই তো? আসলে আমি প্রথমে বুঝি নাই কী হয়েছে। পরে দেখি আমার গাল দুটো আমার মস্তিষ্কের কাছে নালিশ দিচ্ছে। তখন বুঝতে পারছি আমার গালে কেউ আদরটুকু তাপড় দিয়েছে। তখন গালে হাত দিয়ে উপরের দিকে তাকাতে মেজাজটা কত বোল্ডের গরম হয়েছিল আপনাদের কাছে বললাম না, নইলে আপনারা পড়ে যেতেন। কারণ আমার সামনে একটা মায়া দাঁড়িয়ে আছে। এমনিতেই মেয়েদের সহ্য করতে পারি না, আবার তাপড় দিছে। আপনারা বলেন আমার কি করা উচিত? তাও কোনো মতে নিজেকে কন্ট্রোল রাখলাম। বলে রাখা ভালো, রোহানকে যে থাপ্পড়টা দিয়েছে সেই মেয়েটি আর অন্য কেউ না, আমাদের গল্পের নায়িকা মানে অধরা। তখন অধরা বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা গায়েম্মা খ্যাত, তুই কোন সাহসে আমার জায়গায় বসেছিস? এমনিতেই তাপড় দিছে, তার উপর আবার বাবা মাকে নিয়ে গালি। তারপর নিজেকে শান্ত করে বলতে লাগলাম, আজব তো, আমি কেন আপনার জায়গাতে বসে যাব? আমি এসে দেখি এই জায়গাটা ফাঁকা, তাই তো বসলাম। কি, তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করছিস? এরই মধ্যে নিলয় আর আকাশও চলে আসছে। তখন পাশ থেকে ছেলে বলে উঠলো, আপু আসলে ও ভার্সিটিতে নতুন আসছে, ও জানতো না যে আপনি ওখানে বসেন, ওকে আজকের মতো মাফ করে দেন। নতুন তাই কিছু বললাম না, না হলে অধরার মুখে মুখে তর্ক করার ফল ওকে বুঝিয়ে দিতাম। তুই ওকে ভালোভাবে বুঝিয়ে দে অধরা কে ও তার বাবা কে। জি আপু, এই তুমি আমার সাথে আসো। আমি ছেলেটির সাথে যেতে লাগলাম। সাথে নিলয় ও আকাশ ছিল। কিছু দূর গিয়ে ছেলেটি বলল, তুমি ভার্সিটিতে নতুন, তাই হয়তো অধরা আপু সম্পর্কে কিছু জানো না। তাকে সবাই ভয় পায়, আর সে প্রতিদিন ওই আম গাছটা নিচে বসে। আর আজ তুমি বসেছ, তাই তোমার সাথে এরকম করেছে। কেন? উনি কে যে সে যেখানে বসবে আর অন্য কেউ সেখানে বসতে পারবে না? অধরা আপু হচ্ছে এই এলাকার চেয়ারম্যানের মেয়ে, খুব রাগী, সাথে বদমেজাজি। ভয়ে কোনো ছেলে তার আশেপাশেও যায় না। পুরো ভার্সিটি তার কথা মতো চলে। ভার্সিটির সবাই তাকে ভয় পায়। আচ্ছা ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। ভাইয়া, আমি তোমার ক্লাসমেট। কোনো আপনি তুমি এসব এখানে চলে না, শুধু তুই আর আমরা এখন থেকে ফ্রেন্ড। আর আমার নাম রিমন, তুই রুহান মাহমুদ আশরাফুল ওরফে রুহান, রাইট? আচ্ছা ঠিক আছে, এখন ক্লাসে চলো, ক্লাসের সময় হয়ে গেছে। চল। রিমন ছেলেটা অনেক ভালো, অল্প সময় সবাইকে আপন করে নিতে পারে এবং অল্পতেই সবার সাথে মিশে যায়। যাই হোক, আমরা ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। আসার সময় রিমনের ফোন নাম্বার নিয়ে আসলাম। এভাবেই চলছিল আমাদের দিনকাল। ভার্সিটি, বাসা, আড্ডা, পড়াশোনা সব মিলে ভালোই দিনকাল কাটছিল। তা একদিন ক্যান্টিনে খাবার খাইতেছি, হঠাৎ কোথা থেকে যেন আমার নায়িকা তুকু, গল্পের নায়িকা ওদরা চলে আসলো, সাথে 2টা বডিগার্ড, তুকু বান্ধবী নিয়ে। আর চোখে তাকিয়ে দেখি কেমন রাগী মুড নিয়ে আমার দিকে আসছে, আর আমার কাছে এসে টাস 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 করে। টাস 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 টাস। হ্যাঁ, আমার গালই পড়েছে। হাতে কি জোর বাবা গো! আমার গাল দুটো মুহূর্তেই শক্ত হয়ে গেছে, কিন্তু আমার মাথায় অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। জামালা করতে চাচ্ছি না, তাই তার কাছ থেকে আমিও দূরে দূরে থাকি।
কিন্তু আজ তো মুখে মুখে তর্ক করলাম না, আবার আম গাছের নিচেও বসলাম না, তাহলে মারলো কেন? মারলেন কেন? ও মা, এত দেখি এই কথা বলাতে আবার টাস 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 করে। এবারও তো মাথা পুরাই গরম হয়ে গেল। একটা মেয়ে আমাকে একটার পর আরেকটা তাপপ্র দিয়ে যাচ্ছে, আজ তো কিছু একটা করতেই হবে। তখন অধরা, এই ছোট লোকের বাচ্চা, তুই কোন সাহসে এখানে বসেছিস? তুই জানোস না এখানে আমরা প্রতিদিন বসে লাঞ্চ করি? এখানে বসতে আবার সাহস লাগে নাকি? আর আপনারা বসেন তো কি হয়েছে, আমরা আগে এসেছি। আর ও তো সিট খালি আছে, আরও তো সিট খালি আছে, ওখানে গিয়ে বসেন। এদিকে আমার কথা শুনে পুরো ক্যান্টিনের সবাই চোখ কপালে। যে মেয়ের সাথে কেউ তর্ক করলে তার অবস্থা নাজেহাল করে হাসপাতালে পাঠায়, আর এই ছেলে কিনা মুখে মুখে তর্ক করছে, আবার ওর জায়গায়ও বসছে। একে যে আজ কি করবে আল্লাহ জানে। এদিকে অধরা তো রেগে পুরো আগুন। কাল তোকে ছেড়ে দেওয়াটাই আমার ভুল হয়েছে। কাল যদি তোকে বুঝিয়ে দিতাম আমি কে, তাহলে আর আজকে বেয়াদবি করার সাহস পেতে না। কেন, কালকে কি আদর করতেন? তোর অনেক সাহস বেড়ে গেছে, দাঁড়া আজ তোর একটা ব্যবস্থা করছি। আচ্ছা, আমি ক্যাম্পাসে আছি। এই বলে অধরাকে পাশ কাটিয়ে চলে আসলাম। আসার সময় অধরাকে একটা চোখ টেপ মারলাম, এতে যেন অধরার রাগ 3 গুণ বেড়ে গেল। যাই হোক, অধরাকে রাগালে কিন্তু হ্যাপি লাগে। আপনার নজর দিয়ে না আবার আমার নায়িকা, আজ আবার আমি, আকাশ ও নিলয় গিয়ে আম গাছের নিচে বসে আছে। তখন রিমন আসলো, আর এসেই, কিরে তোর সাহস আছে বলতে হবে, কালকে মারার পরেও আজ আবার আম গাছের নিচে বসে আছিস? অধরা আপু কিছু বললো না? আরে না, আজকে যে ডোজ দিছি আর আমার সাথে লাগতে আসবে না। কেন, আজ আবার কি করছিস? সেটা তোর না জানলেও চলবে। তোর কপালে খারাপ কিছু আছে, মনে রাখিস। সেটা সময় হলে দেখা যাবে। গালে হাত দিয়ে দেখি গাল দুটো ফুলে ফুটবলের মতো হয়ে গেছে। গাছের নিচে বসে গালে হাত দিয়ে ভাবছি, হাতে কি জোর বাবা গো, বাবা এখনও গাল দুটো ব্যথা করছে। মনে মনে ভাবছি, শালি তোর কপালের জন্য বালুর স্বামী না জুটে। তোর স্বামী হবে খয়রাতি আর নানার বয়সের বুড়া। সেও যে তোকে প্রতিদিন এমন করে মারে। আরও অনেক অভিশাপ দিলাম, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার অভিশাপ কবুল করে, আমিন। হঠাৎ রিমন বলল, তুই অধরা আপুকে কি কি বলছস? তারপর ক্যান্টিনে যা যা হয়েছে সব ওকে খুলে বললাম। এত কিছু বলছস, আবার ক্যাম্পাসেও বসে আসস? তুই হাসপাতালে যেতে না চাইলে তাড়াতাড়ি বাসায় চলে যা। কেন, আমি বাসা যাব কেন? তোকে বললেও লাভ নেই। এই নিলয় আর আকাশ, তোরা ওকে বাসায় নিয়ে যা। অধরা আপু যে ডেঞ্জারাস মেয়ে, ওকে হাসপাতালে পাঠাবে আজ। তারপর ওরা আমাকে জোর করে দৌড়ে নিয়ে আসছিল। ঠিক তখনই গেট দিয়ে দুটো কালো ও একটা সাদা গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করলো। আর আমরাও গেটের কাছে ছিলাম, আর গাড়িগুলো একেবারে আমাদের সামনে এসে থামলো। তারপর সামনে গাড়ি থেকে একজন কালো মোটা মহিষীর মতো লোক বেরিয়ে আসলো, আর পিছনের দরজা খুলে দিল। তখন একজন বয়স্ক লোক বেরিয়ে আসলো, আর পেছনের গাড়ি দুটো থেকেই সেই উগান্ডার মানুষগুলো বেরিয়ে আসলো। আসলে তারাও কালো মোটা মহিষীর মতো দেখতে। মনে হয় সাবান নামক একটা পদার্থ আছে, তারা তা জানে না। আর এরই মধ্যে সকল ছাত্রছাত্রী ক্যাম্পাসে মাঠে চলে আসলো। তখন কোথা থেকে যেন অধরা এসে ওর বাবার কাছে চলে গেল। তখন আর বাবা বললেন, মা অধরা, কে তোকে ডিস্টার্ব করে? অধরা তখন আমাদের দিকে এগিয়ে আসলো আর আমাকে দেখিয়ে বলল, বাবা, এই ছোট লোকের বাচ্চাটাই প্রতিদিন আমায় ফলো করে আর ডিস্টার্ব করে, আর আজ আমায় কই প্রস্তাব দেয়, আর আমি রাজি না হয় আমার গায়েও হাত তুলে। অধরার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ আমি মেয়েদের দিকে কম তাকাই বলতে পারেন। মেয়েদের প্রতি আমার একটু অ্যালার্জি আছে, আর কুপ্রস্তাব তো দূরের কথা। আর এদিকে অধরার আব্বু, কি তোর এত বড় সাহস, আমার মেয়েকে ডিস্টার্ব করিস, আবার কুপ্রস্তাব দিস? তোদের মতো ছেলেদের জন্য মেয়েরা স্বাধীন মতো বাইরে বের হতে পারে না। তুই আমার মেয়ের গায়ে হাত দিস, আমাকে চিনিস? আজ তোর এমন ব্যবস্থা করব যাতে আর কোনো দিন আমার মেয়ের আশেপাশে আসার সাহস না হয়। আঙ্কেল বিশ্বাস করুন, আমি তাকে এ ধরনের কোনো কথাই বলি নাই। কেউ আমার কথা বিশ্বাস করেনি। তারপর অধরার আব্বু হুকুম মতো তার লোকেরা এসে আমাকে মারতে শুরু করলো। আমার বন্ধুরা এসে বাঁচাতে চাইলে অধরা মারতে লাগলো। অনেকক্ষণ মারার পর অধরা বলল, থাক আর মারা লাগবে না, এতে কাজ হয়ে যাবে। তারপর মারা বন্ধ করলো। তখন অধরা এসে বলতে লাগলো, কিরে ছোট লোক, আমার সাথে বেয়াদবি করার ফল পেয়েছিস? এখন দেখলি কেমন আদর করলাম।
আর কোনোদিনও যদি আমার আশেপাশে তোকে দেখি তাহলে ওই দিনই হবে তোর জীবনের শেষ দিন, কথাটা মনে রাখিস। তখন আমি একটু মুচকে আসলাম। এই বলে অধরা ওর বাবার সাথে চলে গেল, আর আমি আস্তে আস্তে চারপাশ অন্ধকার দেখছি। তারপরে কি হয়েছে আমার মনে নেই। যখন চোখ খুললাম তখন দেখি আমার বন্ধুরা আর চাচা চাচি পাশে দাঁড়িয়ে আছে, আর চাচি আমার মাথার পাশে বসে কান্না করছে। আমার জ্ঞান ফিরেছে দেখে চাচি বলতে লাগলো, বাবা এখন তোর কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। তুই রেস্ট নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা। তারপর আমি সবার সাথে হালকা কথা বললাম। পরে চাচি খাবার খেয়ে দিল। তারপর আবার একটু বিশ্রাম করলাম। এভাবে 1 সপ্তাহ কেটে গেল। এখন মোটামুটি সুস্থ, তাই বিকেলে রিলিজ করে দিল। আর এদিকে অধরা ভাবছে, ছোট লোকটাকে ওই দিন মারার পর আমার সামনেও আসছে না, আর ক্যাম্পাসেও দেখছি না, আবার অন্য কোথাও চলে গেল নাকি? যাক, তা আমার কি, আমার জন্য তো ভালোই। এসব ভাবছে আর মনে মনে শয়তানি হাসি দিচ্ছে। আমি এখন পুরোপুরি সুস্থ, তাই কাল থেকে ভার্সিটি যাব। সকালবেলায় নাস্তা করে বন্ধুদের সাথে ভার্সিটি চলে আসলাম। আজ আর আম গাছের নিচে বসি নাই। কিছুক্ষণ পর অধরা তার বান্ধবীদের নিয়ে চলে আসলো। নীলা বলল, এই অধরা দেখ দেখ, ওই ছোট লোকটা আজকে ভার্সিটি আসছে। কোথায়? ওই যে ওই কোনায় দেখ। তাই তো। এই তোরা থাক, আমি আসছি। কেন, আমরা গেলে সমস্যা কোথায়? আবার প্রেমে পড়লি নাকি? প্রেমে পড়বো আমি? তাও আবার ওর মতো ছোট লোকের হাসশালি। আর বেশি কথা বলিস না। নীলাও আর কথা বলল না। তখন অধরা রোহানের কাছে যাচ্ছে। তখন নীলয়, এই রোহান, অধরা আপু এদিকে আসছে কেন? কোথায়? ওই তোর পেছনে। আমি কিভাবে বলবো? হয়তো এখনও আবার কোনো ঝামেলা করতে আসছে। ভাই প্লিজ আজ কোনো ঝামেলা করিস না। অধরা এসে, কিরে ছোট লোক, গত 1 সপ্তাহ ভার্সিটি আসিস না কেন? ভয় পেয়েছিলি নাকি? কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে আছে। কিরে, কথা বলছিস না কেন? তখন নীলয় বলল, আসলে আপু আন্টি খুব অসুস্থ, তাই আসতে পারে নাই। এই, তোকে কথা বলতে বলছি না? আর তুই চুপ করে আছিস কেন? নীলয় দমকে চুপ করে আছে। আসলে আপু, আমি আর কোনো ঝামেলা করতে চাই না। চান্দু, এইবার লাইনে আইসো। আমার সাথে বেয়াদবির ফল কিছুটা হলেও বুঝতে পারছো। আমি আর কথা বাড়ালাম না। আমি আবার ছোট লোকদের সাথে কথা বলি না, যাই। মনে মনে বললাম, এত অহংকার আসে কোথা থেকে? হ্যাঁ, তোর বাবা সামান্য চেয়ারম্যান, তাতেই মাটিতে পা পড়ে না। আর আমার জায়গা থাকলে কি করতি? আসলে আমি ছোটো লোক না। আমার বাবা ছিলেন আমেরিকার টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। তারা আমার জন্য যা রেখেছে তা যদি আমার 3 প্রজন্ম পর্যন্ত বসে বসে খায় তাহলেও পুরাবে না। তারপর অধরা আপু চলে গেল, আর আমরা সব ক্লাসগুলো করে বাসায় চলে আসলাম। বিকালে আব্দুল চাচার দোকানে আড্ডা দিতে গেলাম। আবার আগের মতো আড্ডা দেই। আজ আড্ডা দেওয়ার সময় আকাশ বলল, রোহান, আমরা কিন্তু একটা জিনিস মিস করে ফেলতেছি। কি? প্রিন্সিপাল স্যারের কাছে আবার ডাব বড় হয়ে গেছে। আজ রাতে তাহলে কাজটা সেরে ফেলি, কি বলিস? আর গুরুজনরা বলে গেছে শুভ কাছে দেরি করতে নেই বলে সবাই আপনারা হয়তো ভাবছেন আমরা আড্ডা দেই, ঘুরে ফিরি। তবে এই যুগের ছেলে হয়েও আমাদের গার্লফ্রেন্ড নেই কেন? আসলে আমরা মেয়েদের একদম পছন্দ করি না। আর যেটা খুব প্রয়োজনীয় তা হলো বিশ্বাস। তারা আমাদের বিশ্বাস ধরে রাখতে পারে না, তাই সবসময় এদের কাছ থেকে 100 হাত দূরে থাকি। কিন্তু নীলয় আর আকাশ হচ্ছে তার উল্টোটা। ওরা তো মেয়ে ছাড়া কিছুই বোঝে না, কিন্তু আমি প্রত্যেকবার ওদের মাঝে পেঁচ লাগাই। তাই এখন আর মেয়েদের নিয়ে ও তো ভাবে না। তবে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে গেলে মেয়েদের পিছুই ছাড়ে না। এবার গল্পে আসা যাক। রাতে প্রিন্সিপাল স্যারের গাছের সাথে 3য় সংকলন করে সবগুলো ডাব নিয়ে এবার নীলয়দের বাসায় আসলাম। তারপর আর কি, ডাবগুলোকে রাতে ওই জায়গায় মানে নীলয়দের বাসা থেকে গেলাম। আর ওদিকে অধরা ভাবছে, ছোট লোকটাকে আজ এত কথা শোনালাম, তাও কোনো কথা বলেনি, আবার উল্টা সরিও বলছে। যাক, সেদিনের মাইরে ভালোই কাজ হয়েছে। অধরা প্রতিদিন আমাকে বিভিন্নভাবে অপমান করে, কিন্তু আমি তো মুখ বুজে সব সহ্য করি, কোনো প্রতিবাদ করি না। আর অধরা ভাবছে আমি ভালো হয়ে গেছি, তাই অধরা এখন আগের মতো অপমান করে না। একদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে ভার্সিটি ঢোকার সময় মনে হলো কোনো কারেন্টের খাম্বার সাথে ধাক্কা খেয়েছি। মনে হলো খাম্বার উপরে পড়ছি, কিন্তু মনে মনে ভাবছি খাম্বা তো নরম কেন, আর আমি খাম্বার উপরে থাকবো কী করে?
পরে মনে হলো খাম্বার দিকে তাকাতেই কলেজের পানি সব উদাও হয়ে গেছে। এ আমি কাকে দেখছি? এত আজরাইলের চাচাতো বোন। এসব ভাবছি তখনই টাস 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 করে আওয়াজ আসলো। গালে হাত দিয়ে চুপ করে আছি, কারণ নিচে অদরা রয়েছে। আর দেখে মনে হচ্ছে তার চেহারা দিয়ে আগুন বের হচ্ছে। এত পরিমাণে রেগে আছে, আর উঠে আবার টাস টাস করে চারটা তাপ্পড় দিল। সেগুলো কোনো মতো হজম করলাম। তারপর, আসলে আপু, আমি আপনাকে খেয়াল করিনি, লেট হয়ে গেছিলো, তাই তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে ধাক্কা লেগে গেছে। সরি। মুখ দিয়ে খুব কষ্ট করে বললাম। তাপ্পড়গুলো এত জুড়ে দিছে যে চোখ দিয়ে পানি চলে আসছে। তখন ওদেরা বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা খেতে মন চায়। তোর বাবা মা তোকে কোনো আদব কায়দা শিখায়নি? দেখুন, আমি তো বলছি আমি ইচ্ছা করে ধাক্কা দেইনি, তাও সরি বলছি। এখানে বাবা মাকে টানছেন কেন? তোর সরে তোর কাছেই রাখ। তোদের মতো চরিত্রহীন ছেলেদের আমরা ভালো করেই চিনি। আমি ভাবছিলাম ওই দিনের মায়ের পর ভালো হয়ে গেছিস, কিন্তু তোদের মতো চরিত্রহীন ছেলেরা কখনোই ভালো হবে না। এবার আর থেমে থাকতে পারেনি, তাই আমিও শরীরের সব জোর দিয়ে টাস 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 করে দিলাম 5টা তাপ্পড়। নিজেকে কি মনে করিস, বিশ্ব সুন্দরী? আর তোরাই মানুষ আর আমরা মানুষ না? এতদিন তোর করা সব অপমান সহ্য করেছি, কেন জানিস? এখানে কোনো ঝামেলা করতে আসিনি, এসেছি বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে। কিন্তু তুই আজ আমার চরিত্র নিয়ে কথা বললি, আমি তোকে কোনো দিনও ক্ষমা করব না। তারপর ব্যাগ নিয়ে বাসা চলে আসলাম, আর ওদেরা ব্যাবলার মতো আমার চলে আসার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ কী হয়েছে তা ওদরার মাথার উপর দিয়ে গেছে, এখনও বুঝে উঠতে পারে নাই। আর ওদরা ওর বান্ধবীদের কাছে যায়, তখন নীলা বলে, কাজটা তুই ঠিক করিসনি। ছেলেটা তোকে ইচ্ছে করে ধাক্কা দেয়নি, তাও কত কথা শোনালি, আবার থাপ্পড়ও দিলি। এতদিন তো কম অপমান করিসনি, তাও কিছু বলিনি। আজ এভাবে মারাটা তোর ঠিক হয়নি। তোর আমাকে ঠিক ভুল বুঝাতে হবে না, আর তোকে ওই ছোট লোকটার হয়ে সাফাই গাইতেও হবে না। যা সত্য তাই বললাম। আমার আর কিছু ভালো লাগছে না, আমি বাসায় গেলাম। এই বলে ওরা বাসায় চলে গেল, আর নীলারাও বাসায় চলে গেল। রাতে ডিনার করার সময়, চাচু তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো বাবা। আমি আর ওই ভার্সিটি যাব না, কালকের মধ্যেই টিসি এনে অন্য ভার্সিটিতে ভর্তির ব্যবস্থা করো। হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? আমি ওখানে থাকতে পারবো না, তুমি টিসির ব্যবস্থা কর, ব্যাস। এই বলে খাবার ওভাবেই রেখে রুমে চলে আসলাম। কালকে চাচু টিসি নিয়ে আসলো, তারপর ছোটো মামার সাথে কথা বলে রাজশাহী চলে আসলাম। এখানে এসে যাবতীয় সব মালামাল গাড়ি থেকে নামালাম, তারপর একটা পিক আপ ভ্যান নিয়ে মামার বাড়ি চলে আসলাম। তখন এক আগুনের টুকু সুন্দরী তরুণীর আগমন, তবে আমি তাকে চিনলাম না। সে আমার কাছে এসে বলল, আপনি কি রোহান ভাইয়া? জি, আপনাকে তো ঠিক চিনলাম না। আমি মীরা। আপনি আমাদের বাসায় এসেছেন। আমি আপনার ছোট মামার মেয়ে। আচ্ছা, তুমি মীরা, তা কেমন আছো? আসলে বয়সে আমার ছোট, তাই তুমি করে বললাম। আর মামার মেয়ে আছে শুনছিলাম, কিন্তু এত বড় হয়ে গেছে ভাবিনি। আলহামদুলিল্লাহ ভালো। এবার ভিতরে যাওয়া যাক। অবশ্যই। সরি, আমি ভুলে গেছিলাম। আসেন। তারপর আমি বাসার ভিতরে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে দেখি মামা আর মামি সোফায় বসে গল্প করছে। আমি গিয়ে মামা ও মামিকে সালাম করলাম। তারপর মামা বলল, কেমন আছিস বাবা? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আলহামদুলিল্লাহ ভালো, না কোনো অসুবিধা হয়নি। রোহান, এ হচ্ছে মীরা, আমার একমাত্র মেয়ে। পরিচিত হয়েছি। ভালো। আর মিম, এ হচ্ছে রোহান, তোর ছোট ফুপুর ছেলে। এখন থেকে আমাদের এখান থেকে পড়াশোনা করবে। কালকে তোর সাথে নিয়ে যাস। কলেজ থেকে আসার সময় ভার্সিটিতে গিয়ে ওকে ভর্তি করে আনছি। আমি প্রিন্সিপালের সাথে কথা বলবো নি। ঠিক আছে বাবা। এখন তুই ওকে দোতলায় যে খালি ঘরটা আছে ওইটা দেখিয়ে দে। আসেন। তারপর রুমে আসলাম। তারপর নিচ থেকে সব মালামাল নিয়ে রুমে রাখলাম। আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে দেখি মীরা রুম গোছাচ্ছে। আমি ওকে মানা করছি, কিন্তু ও শুনেনি। আমিও ক্লান্ত ছিলাম, তাই আর না করিনি। তারপর রুম গোছানো শেষ হলে নিচে এসে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। আর এদিকে অদরা ওর বান্ধবীদের সাথে, কি রে ছোট লোকটার আবার কি হলো? আজ দেখতেছি না যে। কি রে, তুই ওর পিছনে কেন লেগেছিস? ওকে ওর মতো থাকতে দে। ফালতু কথা বলবি না। ও না সাথে আমার ভালোই হয়েছে। ওকে দেখলেই আমার খুন করতে ইচ্ছে করে। তুই একদিন পস্তাবি। সেই দিন তোর
গুনতে হবে না, সেই দিন আর কখনোই ফিরে আসবে না। তখন নীলা আর কিছু বলল না, আর এদিকে নীলয় বলছে, কিরে, গতকাল থেকে রোহানের কোনো খবর নেই, বিকেলে আড্ডা দিতেও আসলো না, আজ আবার ভার্সিটিতেও আসেনি, ব্যাপারটা কি? আমিও খেয়াল করেছি, কাল অদরা আপুর সাথে ঝামেলা হওয়ার পর থেকে আর কোনো খবর নেই। চল ওর বাড়িতে গিয়ে দেখি কি অবস্থা। চল, আমিও যাব। তারপর ওরা আমাদের বাসায় চলে আসলো। আন্টি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা আর কেমন থাকবো বাবা, যাই হোক। ওকে। আন্টি, ও হচ্ছে রিমন, আমাদের ভার্সিটির নতুন বন্ধু। আন্টি, রুহান কোথায়? আজ ভার্সিটি গেল না, আবার আড্ডা হয়ে যায় না, ফোনেও পাচ্ছি না। আসলে রুহানের কি হয়েছে বলতে পারি না। গতকাল ভার্সিটি থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসলো, আর রাতে ওর চাচাকে বলে টিসি বানিয়ে আজ সকালে ওর ছোট মামার বাসায় চলে গেল। আচ্ছা, ভার্সিটি কি কোনো ঝামেলা হয়েছিল? কি? আমাদের তো একবার বলতে পারতো। আচ্ছা, তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসছি। না আন্টি, আজ থাক, অন্য একদিন খাবো, আজ আসি। তারপর ওরা চলে আসলো আর বলতেছে, একবার শালার খোঁজ পাই, তারপর দেখ কি করি, আমাদের না জানিয়ে চলে গেল। আর আমি আর মীরা আজ ভার্সিটি যাচ্ছি ভর্তি হতে। ভার্সিটি যাওয়ার পর সব ঠিকঠাক করে ভর্তি হলাম। যেহেতু মামা আগেই ফোন করে জানিয়ে দিয়েছে, তাই আর কষ্ট হয়নি। বাইরে এসে যখন মীরার কলেজের সামনে আসলাম, তখন ভাইয়া, একটু ওদিকে চলেন, আমার কিছু বান্ধবী আছে, ওদের সাথে দেখা করে আসি। মনে মনে ভাবছি, এখানে নিশ্চয়ই অনেক মেয়ে আছে, ওখানে যাওয়া যাবে না। আসলে আমার একটু ক্যান্টিনে যাওয়া লাগবে, খুব ক্ষুধা লাগছে। তুই যা। সে কি, একটু আগে না বাসা থেকে নাস্তা করে বের হলাম। এই রে, কাম সারছে, এখন কি বলি? আসলে অন্য একটা কাজে যাচ্ছি, তুই যা। তখন মীরা ওর বান্ধবীদের কাছে যায়, তখনই সাথী। কি রে, তখন যে তোর সাথে একটা ছেলে আসছিল, কে সে? তোর বয়ফ্রেন্ড নাকি? না, আমার ভাইয়া হয়, ঢাকা থেকে আসছে। তোর ভাইয়া ঢাকা থেকে আসছে, দেখতে অনেক কিউট লাগে। তা এখানে আসছিল কেন? আরও অনেক কথা বলতে লাগলো। আর এদিকে আমি অপেক্ষা করছি, এই মীরাটা এখনও আসছে না কেন? মনে চাচ্ছে ওখানে গিয়ে মাথা তুলে এক আচার মারি। আমি এখন যাই রে, ভাইয়া মনে হয় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। যা যা, সবই বুঝি। তোরা তোদের ফাও প্যাচাল নিয়ে বসে থাক, আমি গেলাম। তারপর মীরা ক্যান্টিনে আসলো, তারপর আমরা একসাথে বাসায় চলে আসলাম। আর কাল থেকে ভার্সিটি যাব। সন্ধ্যাবেলা হঠাৎ একটা ফোনে চলে আসলো। হ্যালো। কে রে, কেমন আছিস? কে আপনি? ও শালা, আমাকে চিনতে পারছিস না? আমি রুহান। আমার তো রোহান নামের কোনো দুলাভাই নাই, রং নাম্বার। আরে, আমি তোর বন্ধু রুহান। রোহান? রোহান, তুই কোথায় আছস আর আমাদের না জানিয়ে চলে গেলি? আসলে সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে কাউকে বলার সুযোগ পাইনি। আর শোন, আমি এখন রাজশাহী আছি, ছোটো মামার বাসায়। আমরা চলে আসি, তোকে ছাড়া আমাদের কিছুই ভালো লাগে না। আচ্ছা, আমি কালকে তোদের জানাবো। মামার সাথে আলাপ করে নি, এখন রাখি, বাই। আচ্ছা, বাই। রাতে ডিনার করার সময়, মামা, আমার একটা রিকোয়েস্ট ছিল। বল বাবা। এই বাড়িতে তো অনেক গড়ি কালি পড়ে রয়েছে, তাই বলছিলাম আমার দুজন ফ্রেন্ড আছে, আসলে ওদের ছাড়া আমারও ভালো লাগে না, তাই বলছিলাম ওরা যদি এখানে উঠতো তাইলে কি কোনো সমস্যা হবে? কি বলিস, সমস্যা হবে কেন? আরো ভালো হবে, ওদের আসতে বল। থ্যাংক ইউ মামা। পাগল ছেলে। আসলে আমার ছোটো মামার বাড়িটা অনেক বড়, কিন্তু টাকার মতো কেউ নেই, শুধু 3 জন, মামা, মামি আর মীরা। এখন আমি আসছি, তাই ওরা যদি এখানে আসে তাহলে বাড়িটাও খালি থাকবে না, আর সবাই একসাথে থাকলে সবাই একটু একটু ভালো লাগবে। রাতে রুমে বসে আছি, আগের দিনের কথাগুলো ভাবছি, আর চাচা চাচির কথাগুলো ভাবছি। আমাকে ছাড়া তো তারা থাকতেই পারে না। এখন কী অবস্থা আছে? এর মধ্যে হঠাৎ মীরা রুমে ঢুকলো, নিজেকে স্বাভাবিক করে। কিছু বলবি? আচ্ছা রোহন ভাইয়া, তোমার কি গার্লফ্রেন্ড আছে? মীরার কথা শুনে আমার কাশি উঠতে লাগলো। যাই হোক, কী বলবো ভেবে পাচ্ছি না। এই মেয়ের মতিগতি ভালো দেখা যাচ্ছে না, কিছু একটা বলে ম্যানেজ করতে হবে, তাই বলে দিলাম হ্যাঁ আছে। কিন্তু সঙ্গে সঙ্গে মীরার মুখ থেকে হাসিটা উদাও হয়ে অমাবস্যার চাঁদ নেমে এসেছে। হয়তো আমি হে বলবো এটা আশা করিনি। কিন্তু কি? আসলে অত ডাকা থাকে, যখন ওখানে ভার্সিটি ভর্তি হচ্ছে তখনই পরিচয় হয়েছিল। টাড়া পড়া মিথ্যা কথা বললাম, কারণ এর মনে আবার কিসের ভূত চাপছে আল্লাহই ভালো জানে। ও, এই বলে মন খারাপ করে চলে গেল। আর আমি নীলকে ফোন দিলাম। হ্যালো, কেমন আছিস? আর ভালো থাক, তোকে ছাড়া আমরা কেউই ভালো নাই রে। যাই হোক, এই রাতের বেলা ফোন দিছস কেন? প্রবলেম হয়েছে নাকি?
না আর শোন, মামার কাছে তোদের বিষয়ে বলছি, মামা রাজি হয়ে গেছে, তোরা কালকে সকালে চলে আসবি। সত্যি? তারপর ফোন রেখে ঘুমালাম। কিন্তু অপর দিকে ঘটেছে আরেক ঘটনা, মানে ওদের কথা বলছি। ওদের ঘুমানোর সময় মনে মনে এই ছোট লোকটার আবার কি হলো? অনেকদিন ধরে তো ভার্সিটি আসছে না। ওরা তিনজন তো একসাথে ছাড়া আসতো না, এখন দুজনে ঠিকই আসে, কিন্তু ওই ছোট লোকটা আসে না। দূর, ও না আসলে না আসুক, আর না আসলে না আসুক, তাতে আমার কি? আমি কেন ওর কথা এত ভাবছি, কিন্তু যতই ওর কথা মাথা থেকে সরানোর চেষ্টা করি ততই আরো বেশি করে মাথায় চলে বসে। না, ওর কথা ভাবা যাবে না। তারপর ওদরা কোনো মতে ঘুমিয়ে পড়লো। পরদিন আকাশ আর নিলয় ভার্সিটি যায়নি, কারণ আজ তারা রাজশাহী আসবে। ওদের অন্য দিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি ভার্সিটি গেল। গিয়ে ওর বান্ধবীদের কাছে যেতেই নীলা বলল, কি রে অধরা, তুই আজ এত তাড়াতাড়ি ভার্সিটি আসলি? না, এমনি বাসায় ভালো লাগছিল না, তাই চলে আসলাম। তারপর ওদরা ওখানে বসে পড়লো। আর কিছুক্ষণ পর পর এদিক ওদিক কাকে যেন খুঁজতে লাগলো, কিন্তু তার নীলার চোখ এড়ায়নি। তখন নীলা হচ্ছে ওদরার সবচেয়ে ক্লোজ বান্ধবী। কি রে, এভাবে কাকে খুঁজছিস? কই না তো, এমনি। আমি তো দেখলাম তুই এদিক সেদিক তাকিয়ে কাকে যেন খুঁজছিস, সত্যি করে বলতো। ছোট লোকটা দুইটা বন্ধু ছিল না, ওদের খুঁজছি। কেন? একটা জিনিস লক্ষ্য করেছিস, সেই দিনের পর থেকে ছোট লোকটা আর ভার্সিটিতে আসছে না। এভাবে তাকিয়ে আছিস কেন? তুই হঠাৎ করে ছোট লোকটার কথা ভাবছিস কেন? আমার তো অন্য কিছু একটা মনে হচ্ছে। সত্যি করে বলতো, তোর মনে কি চলছে? আরে ধুর, আমার মনে কি চলবে? তার মানে তুই ছোট লোকটার প্রেমে পড়ে গেছিস, মাই ফ্রেন্ড। আরে ধুর, ও কোথায় আর আমি কোথায়? ওর সাথে আমার স্ট্যাটাসে কোনো মিল আছে? তুই মুখে এক কথা বলছিস আর অন্তরে আরেক কথা। তুই এখন হয়তো বুঝতে পারছিস না, পরে ঠিকই বুঝবি। আর কিছু তো একটা রহস্য আছে, হঠাৎ করে উধাও হয়ে গেল। ওর বাকি দুই বন্ধুর কাছ থেকে জানা যাবে। এখন ক্লাসে চল। চল। তারপর ওরা ক্লাসে চলে গেল। আর সবগুলো ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হয়ে নিলয় আর আকাশকে খুঁজতে লাগলো, কিন্তু অনেক খোঁজার পরেও পেল না। তখন আই নীলা, পাচ্ছি না তো, নাকি আবার এই দুইটাও উধাও হয়ে গেছে? উধাও হলেও সমস্যা নেই, আরেকটা সলিউশন আছে। কি? ওই দেখ, রিমন আসছে। ও তো ওদের সাথে থাকে, ওর কাছ থেকে জানা যাবে, চল। ওদরা তখন রিমনকে ডাক দিল। আই রিমন, এদিকে আয়। ওদরা ডাকে রিমনের তো রুহ যা যায় অবস্থায়। তারপরে বয়ে বয়ে ওদরার কাছে গেল, কারণ না গেলে তো বুঝতেই পারছেন, আমি না হয় নাই বললাম। জি আপু, বলেন। কিরে, তুতলাচ্ছিস কেন? কই না তো, বলেন। তোর বাকি বন্ধুরা কোথায়? আকাশ আর নিলয়ের কথা বলতে পারি না। রুহান ওর মামা বাড়ি চলে গেছে। এই রোহানটা আবার কে? ওদরা আমাকে চিনে ঠিকই, কিন্তু নাম জানে না। সে কি রুহানকে চিনে না? ওই যে আপনার সাথে যে ঝগড়া করলো। ও, ওই ছেলেটার নাম রোহান? ছোট লোকটার নামটা তো সুন্দর আছে। ওর মামা বাড়ি কোথায় তুই জানিস? না আপু। ঠিক আছে, তুই যা। তারপর রিমন চলে গেল, আর ওদরা মনে মনে ভাবছে, তাহলে এই ব্যাপারের জন্য মামা বাড়ি চলে গেছে, কিন্তু মামা বাড়ি এতদিন থাকার কি আছে? তখন নীলার ধাক্কাকে ওদরার বাস্তবে ফিরে আসলো। কি হয়েছে? সেই কখন থেকে ডাকছি, তোর কোনো হুঁশই নেই। কোথায় হারিয়ে গেলি? বল। চল বাসায় চল। চল। তারপর ওরা বাসায় চলে গেল। আর এদিকে নিলয়রা রাজশাহী পৌঁছে গেছে। আমি আগে থেকে বাস স্ট্যান্ডে ছিলাম, তাই আর বেশি সমস্যা হয়নি। আমি ওদের দেখা মাত্রই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম, আর ওরাও। তারপর কিছু কথা বলায় বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আসার পর আকাশ ও নিলয়কে ছোটো মামার সাথে পরিচয় করে দিলাম। তারপর ওরা কিছু কৌশল বিনিময় করলো। তারপর ওদের আমার রুমে নিয়ে আসলাম। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার সন্ধ্যাবেলা হাঁটতে বের হলাম। তখন নিলয়, জায়গাটা বেশ সুন্দর, জানলে আরও আগেই চলে আসতাম। আরও অনেক সুন্দর জায়গা আছে, তা পরে ঘুরবো, এখন বাসায় চল। তারপর বাসায় চলে আসলাম। কিছুক্ষণ পর মামি ডিনার করার জন্য ডাকলো। ডিনার করে এসে শুয়ে পড়লাম। ওরাও সারাদিন জার্নি করেছে, তাই আর কি। আর আপনারা ভাবছেন আমরা একসাথে ঘুমাই কেন? তাহলে শুনুন, আমরা ছোটোবেলা থেকে একসাথে বড় হচ্ছি। আর যখন যার বাসায় যেতাম না কেন, সবসময় তিনজনই একসাথে ঘুমাই। আর মেয়েরা গতকালই নানু বাড়ি চলে গেছে। আর এদিকে কাহিনী শুনুন। এদিকে ওদরা রাতে শুয়ে শুয়ে ভাবছে, কি ব্যাপার, আজ বেশ কয়েকদিন ধরে এই ছোট লোকটার কথা খুব বেশি মনে পড়ছে, অনেক মিস করতেছি, খুব দেখতে ইচ্ছে করতেছে। আর ওর জন্যই বা আমার এত কষ্ট হবে কেন? তাহলে কি নীলার কথাই ঠিক?
আমি ওকে আমার অজান্তেই ভালোবেসে ফেলেছি, কিন্তু ও তো আমার থেকে বয়সে ছোট। না, আর কিছু ভাবতে পারতেছি না, ওর কথা মাথায় আনলেই পাগল হয়ে যাব। তারপর অদরা শুয়ে পড়লো। অদরার কথা ভাবছি। আসলে আমি যে অদরাকে ঘৃণা করি এমন নয়। যেদিন আমি প্রথম অদরার হাতে র্যাগিংয়ের শিকার হই সেদিনই অদরার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে। কিন্তু আমি বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে এত দূর চলে আসছি, তো অন্যদিকে আর পিছু হটিনি। তারপর আমি শুয়ে পড়লাম। পরদিন সকালে নাস্তা করে বন্ধুদের সাথে হাঁটতে বের হলাম। তখনই আমি, আচ্ছা নিলয়, অদরা আপুর কী খবর রে? কি হলো? উত্তর না দিয়ে এভাবে তাকিয়ে আছো কেন মাই ডিয়ার? না, তোর মুখে অদরাপুর কথাটা শুনে একটু অবাক লাগলো, তাই আর কি। আর হ্যাঁ, সে ভালোই আছে, তবে কিছুদিন ধরে একটু অন্যরকম মনে হচ্ছিল। কি বলিস? আর রিমন ফোন দিচ্ছিল, বলল আপু নাকি আমাদের খুঁজছিল। হয়তো প্রতিশোধ নিতে। হতে পারে। তারপর আমরা আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় চলে আসলাম। আর অপরদিকে অদরা বেচারির অবস্থা দিন দিন নাজেহাল হচ্ছে। অদরা আমাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে তার মনটা আমাকে দিয়ে দিয়েছে তা তার অজানাই থেকে গেল। বিদ্রোহ। একটা ছেলে যদি একটা মেয়েকে নিয়ে অনেকবার ভাবে তাহলে ছেলেটা এক সময় অবশ্যই মেয়েটার প্রেমে পড়ে যাবে। আবার সেম কাজটা মেয়েটার ক্ষেত্রেও। এখন আপনারা যদি কাউকে পছন্দ করেন বা পছন্দ করা আছে বলতে পারেন, তাহলে আমার টিপসটি কাজে লাগে, অবশ্যই ফল পাবেন। তার জন্য এমন কিছু করেন বা উপহার দিন যা সবসময় তার চোখের সামনে বা আশেপাশে থাকে এবং নজর পড়ে। এক্ষেত্রে দেখা গেছে আপনার দেওয়া গিফটের দিকে তার নজর পড়লো, তখন তার আপনার কথা মনে পড়বে, আর যতবারই দেখবে ততবারই মনে পড়বে। এভাবে আপনাকে নিয়ে ভাবতে ভাবতে একসময় ঠিকই আপনার প্রেমে পড়ে যাবে। আর ছেলেরা যদি মেয়েদের উপহার দিতে চান তাহলে রিং, কানের দুল, দামি কলম ইত্যাদি দিতে পারেন। আর মেয়েরা ছেলেদের উপহার দিতে চাইলে ঘড়ি, সানগ্লাস, ব্রেসলাইট, পারফিউম ইত্যাদি দিতে পারেন। কারণ আমিও একজন ছেলে, তাই আমি জানি ছেলেরা কী বেশি ব্যবহার করে, তবে পারফিউমটা বেশি ব্যবহার করে থাকে। তবে এই টিপসটি কেউ কোনো ঔষধ বা কাউকে টকানোর উদ্দেশ্যে ব্যবহার করবেন না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার গল্পে আসা যাক। আর এদিকে ওদেরা ভাবছে, আমি ওকে যে অপমান করেছি, ওর চরিত্র নিয়ে কথা বলছি, লোক দিয়ে মেরে হাসপাতালে পাঠিয়েছি, ওকে আমাকে কখনো ক্ষমা করে বুকে আপন করে নিবে? আর অনেক নানান চিন্তা করতে লাগলো ওদেরা। আর এদিকে নির্বাচনের কারণে আমাদের ভার্সিটি কিছুদিন বন্ধ থাকবে, তাই চিন্তা করছি ঢাকা থেকে ঘুরে আসি। আর চাচা চাচিও ফোন দিয়ে কান্না করে, আর তাদেরকেও দেখতে হবে। আর আমার নায়িকার কথা বললেই কান্না চলে আসে। যাই হোক, আপনারা আমার প্রিয় পাঠক, তাই আপনাদের বলছি। এদিকে ওদেরা বাসায় হোক আর ভার্সিটি হোক, আগের মতো হাসি খুশি নেই, আড্ডা নেই, চিল নেই। শুধু এক জায়গায় মনমরা হয়ে চুপ করে বসে থাকে, কারোর সাথে তেমন কথা বলে না। একদিন নীলা বলল, কি রে অদরা, আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি তুই আর আগের মতো হাসি খুশি থাকিস না, আর তেমন কথাও বলিস না, শুধু মনমরা হয়ে বসে থাকিস। আসলে তোর কি হয়েছে আমাকে বলতো? নীলা হচ্ছে অদরার সবচেয়ে ক্লোজ বান্ধবী, তাই তাদের সব ছোট বড় বিষয় একে অপরের সাথে শেয়ার করে। তখন অদরা, আসলে আমি কখন যে রুহানকে ভালোবেসে ফেলেছি তা বুঝতে পারিনি। ওকে অনেক মিস করতেছি, কিন্তু মাঝে মধ্যে ভয় হয় ওর সাথে আমি যা করেছি তারপরেও কি ও আমাকে ক্ষমা করবে। তুই রোহানকে সত্যিই ভালোবাসিস তো? চিন্তা করিস না, তোর ভালোবাসা সত্যি হলে রোহান একদিন তোর কাছেই ফিরে আসবে। তাই যেন হয়। তখন তো আর রোহান বলা যাবে না, দুলা ভাই বলে ডাকতে হবে। নীলার কথা শোনার পর দুজনেই খুব জোরে হেসে উঠল। জানিস অদরা, কতদিন পরে তোর এই হাসিটা দেখলাম। এরকম মনমরা হয়ে থাকিস না, সবসময় হাসি খুশি থাকবি। তারপর ওরাও বাসায় চলে গেল। এখন অদরার কাছে কিছুটা হলেও ভালো লাগছে। পরের দিন আমরা সবাই মিলে যখন ভার্সিটি যাচ্ছি তখনই আকাশ বলল, এই রোহান, একটু এদিকে আয়, আর তোরা এখানে দাঁড়া। তারপর আকাশ আমাকে নিয়ে একটা সাইটে আসলো। কি এমন কথা বলবি যে সাইটে আসা লাগে? ওদের সামনে বলতে পারতি না? তারপর আকাশ যা বললো তা শুনে তো বই আমার কলেজে শুকিয়ে গেছে, আর সাথে রাগও হচ্ছে। আকাশ কি বলছে তাহলে শোনেন। রোহান, অদরা আপু আছে না? অদরা আপুর নাম শুনতেই আমার প্রাণ যা যে অবস্থা। তারপর বললাম, অদরা আপু কি?
আসলে অদরাপুর বান্ধবী নীলাপুকে আমি অনেক দিন ধরেই পছন্দ করি। এখন তো আমরা ভার্সিটি যাচ্ছি, যদি তাদের সাথে দেখা হয় তাহলে অদরাপুকে বলে একটু নীলাপুর সাথে আমার সেটিং করিয়ে দে না প্লিজ। তুই কি মনে করেছিস আমি বলাতে রাজি হয়ে যাবে? আগের ঘটনার পর থেকে এমনিতে আমার উপর একটা ক্ষোভ আছে। এতদিনে যদি ওর রাগ কিছুটা কমাচ্ছে, এখন আমাকে দেখলে আবার সেই পুরনো কাঁচা হয়ে যাবে। আর আমি যদি তাকে গিয়ে বলি আমার বন্ধু আপনার বান্ধবীকে ভালোবাসে, তাহলে আমাকে আর ফিরে আসতে দিবে না। কিন্তু কে শুনে কার কথা? অনেক জোরাজোরির পর কোনো উপায় না পেয়ে শেষমেশ রাজি হলাম। কাজ শেষ হয়ে গেলে কিন্তু বিরিয়ানি হবে। আগে কাজটা শেষ কর, অবশ্যই বিরিয়ানি পাবি। তারপর 3 জন মিলে চলে আসলাম সেই পুরনো ভার্সিটিতে। আর কিছু পুরনো ফ্রেন্ডদের সাথে দেখা হলো, কিছুক্ষণ কথা বললাম। তারপর ওদের আপুকে খুঁজতে লাগলাম। মনে মনে ভয় করছে, কিন্তু কথাই আছে না, কিছু পেতে হলে কিছু বিসর্জন দিতে হয়। আজ বিরিয়ানির জন্য নিজের দেহকে বিসর্জন দিব। অনেক খোঁজাখুঁজি করেও যখন ব্যর্থ হলাম, পরক্ষণই আমার একটা জায়গার কথা মনে আসছে। সেখানে গিয়ে অবশেষে তাকে পেলাম। সেই জায়গায় আর অন্য কোথাও নয়, বরং ক্যাম্পাসের কর্নারের আম গাছের নিচে বসে আছে। কিন্তু তার এই অবস্থা কেন? আগের মতো চঞ্চলতা নেই, হাসি খুশি নেই, মনমরা হয়ে চুপ করে বসে আছে। যে মেয়ের ভয়ে পুরো ভার্সিটি চুপ থাকতো, তার এই অবস্থা দেখলে তো অবাকই হওয়ার কথা। যাই হোক, তারপর আমি তার দিকে যাচ্ছিলাম। তার দিকে যতই এগোচ্ছি ততই বয়ে আমার হার্টবিট বেরিয়ে চলেছে। তখন আমি একেবারে তার পিছনে এসে দাঁড়ালাম। তখন নীলা আপু আমাকে দেখে ফেলে আর অদরা আপুকে বলে, অধরা একটু পেছনে দেখ তো। নীলা আপুর কথা শুনে অদরা আপু পেছনে তাকাতে শক খেয়ে গেল, কারণ পেছনে আর কেউ নয়, আমি দাঁড়িয়েছিলাম। তারপর অদরা আপু যে এটা করবে তা আমি কল্পনা করতে পারি নাই। হরেদ আপু দৌড়ে এসে আমাকে এমনভাবে জড়িয়ে ধরলো, মনে হচ্ছে আমি তার বিয়ে করার স্বামী আর দীর্ঘ 10 বছর পর বিদেশ থেকে আসছি। যাই হোক, তারপর অদরা আপুকে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে ঠিক করে নিলাম। দেখি আপুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর মুখে বিজয়ের হাসি। তখন আমি, আপু একটু এদিকে আসুন, আপনার সাথে কিছু জরুরি কথা আছে। চলো। বেশ অবাক হলাম অদরা আপু আমাকে তুমি বলাতে। আসলে যে মেয়ে আমাকে সবসময় ছোটো লোককে তুই করে কথা বলতো, সেই মেয়ে যদি তুমি করে বলে তাহলে তো অবাক হওয়ারই কথা। সোজাভাবে বলি, আসলে আমার বন্ধু আকাশকে তো আপনি চেনেন, ও নীলা আপুকে পছন্দ করে। এখন আপনার একটু হেল্প লাগবে। কোন নীলা? আপনার বান্ধবী। কি? আপনি আমার এই সাহায্যটুকু করেন। একদম নাদান বাচ্চাদের মতো করে বললাম। কিন্তু ওমা, এ কি, হেদি তো আমার এক গাদা শর্ত দিয়ে দিচ্ছে। ওকে, আমি ভেবে দেখব, তবে আমার কিছু শর্ত আছে, সেগুলো মানতে হবে। আমি আপনার সব শর্তে রাজি আছি, তবু আপনি নীলা আপুকে আকাশের সাথে সেটিং করিয়ে দেন প্লিজ প্লিজ প্লিজ। আসলে বিরিয়ানি খাওয়ার লোভে তার কাছে আসছি, না হলে জীবন ওই মেয়ের সামনেই আসতাম না। তবে আপনারা আবার অন্য কিছু ভাববেন না, তার কাছে আসলেই ভয় করে, তাই আসতাম না। তারপর অদরা আপু যে শর্ত দিয়েছে তা শুনে তো আমার 7 আত্মহত্যা করার মতো অবস্থা। শর্তগুলো ছিল, সত্যগুলো হলো, প্রথম সত্য, আমাকে মন থেকে ক্ষমা করে দিতে হবে। জানি আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, যা ক্ষমার অযোগ্য। তারপরেও তুমি আমাকে ক্ষমা করে দাও, প্রয়োজন হলে আমি তোমার পায়ে পড়ছি। এই বলে আমার পায়ে ধরতে গেলে তাকে ধরে ফেলি। তারপরও প্লিজ রোহান, আমাকে মাফ করে দাও। আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আমার দ্বিতীয় সত্য হলো, আমাকেও তুমি করে বলতে হবে, আর আপু বলতে পারবে না, আর আমার নাম ধরেও ডাকতে পারো। কিন্তু আপনি তো আমার থেকে বয়সে বড়। আর তৃতীয় সত্য হলো, আমাকেও তোমায় ভালোবাসতে হবে। যখন তুমি দূরে চলে গেলে তখন খুব খুশি হয়েছিলাম, কিন্তু তার কিছুদিন পরেই তোমাকে মিস করা শুরু করি। তারপর ধীরে ধীরে তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ রোহান, আমাকে তুমি ফিরিয়ে দিও না, তাহলে আমি মরে যাব। অসম্ভব, আপনাকে তো আমি জীবনও ভালোবাসতে পারবো না, আর আপনার মতো মেয়ে আমাকে ভালোবাসবে? হাসালেন। শুনুন, আমি গরিব, আমি ছোটো লোক, আমি চরিত্রহীন, আর আপনি হলেন ধনী বাবার একমাত্র মেয়ে, যার বলার আগেও তার সামনে সব কিছু হাজির থাকে। সেদিনে আমার মতো ছোটো লোককে ভালোবাসবে? সত্যি হাস্যকর। আর কোন দিক দিয়ে বা আপনার সাথে আমার যায়, আপনি বলেন। বলে চলে আসছিলাম, তখন অদরা আপু আমার হাত ধরে ফেলে। প্লিজ রোহান, পুরনো কথা বলে আর লজ্জিত করো না। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আমার কাজের জন্য খুবই অনুতপ্ত। প্লিজ রোহান, আমাকে একটা সুযোগ দাও। আমার হাত ছাড়েন, আমি চলে যাচ্ছি বলে চলে আসলাম বন্ধুদের কাছে। আর ওদেরা ওখানেই বসে চোখের জল ফেলছে। বন্ধুদের কাছে আসতেই,
কিরে অদরাপু কি বলল? আমাকে মাইন কাছে এবার ফেলাইছে। মানে? তারপর ওখানে যা হয়েছে সব বললাম, আর আমার কথা শুনে ওরা তো হাসতে হাসতে শেষ। কি বলছিস? অদরাপু তোকে ভালোবাসে? আর মনে হয় অদরাপু সত্যিই তোকে ভালোবাসে, কারণ তোকে প্রথম দেখার পর যেভাবে জড়িয়ে ধরে কান্না করছিল, তখন তার চোখে তোর প্রতি সত্যিই ভালোবাসা ছিল। সে না হয় একটা ভুল করেছে, সে তো তার ভুল বুঝতে পারছে, তাই বলে কি তাকে ক্ষমা করা যায় না? তাকে ক্ষমা করে বুকে আপন করে নে। সে তো তোর কাছে ক্ষমাও চেয়েছে, বেশি ভাবিস না। তাহলে তো তোমার আর নীলার রাস্তা ক্লিয়ার হয়ে যায়, তাই না? ক্ষমা তো অনেক আগে করেছিলাম, বুকেও টেনে নেব, তবে তার আগে একটু বাজিয়ে দেখব কেমন বাজে। আমার আর আকাশের রাস্তা তো ক্লিয়ার হলো, নীলার কি হবে? এটাই তো ভাবছেন? আসলে নীলয় হারামজাদায় আমাদের থেকে লুকিয়ে লুকিয়ে প্রিন্সিপাল স্যারের মেয়ের সাথে প্রেম করে। আমি আর আকাশ জানি, তবে আমরা যে জানি নীলয় তা জানে না। যাই হোক, বাসায় এসে জানতে পারলাম মীরার নাকি বিয়ে, তাই মামা আমাদের আগে যেতে বলেছে। সব কিছু আমাদের তিনজনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। ভাবছি অদরা আর নীলাকেও ইনভাইট করি, মানবতা বলে একটা কথা আছে। আর আমি আকাশ আর নীলয়কে বললাম, শোন, আগামী শুক্রবার মীরার বিয়ে। মীরাকে? আমার মামাতো বোন, যাদের বাসায় এতদিন ছিলাম, সেই মামার মেয়ে। তোর মামাতো বোন আছে? আগে তো কখনো বলিসনি। তোরা কেউ জানতেও চাসনি, আর সময়ও হয়নি, তাই বলিনি। আচ্ছা বাদ দে, এখন মামা আমাদের আগামীকাল যেতে বলেছে। কী জন্য কাজ আছে, তোরা আমার বাসায় চলে আসিস। আমি ওই 2 ডাইনিকেও জানিয়ে দিচ্ছি। তবে নীলাপুকে ডাইনি বলবি না, সে তো কোনো দিক দিয়ে পরিচয় কম না। আমি আর নীলে তো ওর কথা শুনে হাসছি। এই, তুই কি কখনো পরি দেখছস যে তাকে পরির সাথে তুলনা করলি? না। যাই হোক, আজ আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেব। আপনাদেরকেও অগ্রিম দাওয়াত, তবে কেউ আসবেন না। মজা করলাম, সময় মতো সবাই চলে আসবেন, না আসলে কিন্তু আবার মীরা রাগ করতে পারে। যাই হোক, আমরা রেডি হয়ে বসে আছি, একটু পর শয়তানের ঘিন্নিদের আগমন। আর এসেই আকাশ, একটু এদিকে আসো তো। আকাশ তো মহা খুশি, ছেলের খুশি দেখলে আমার অন্তরটা জড়িয়ে যায়। আকাশ যাওয়ার পর নীলা আপু ওকে সাইডে নিয়ে চলে গেল, আর আমি ভাবছি তাহলে অদর আপু কি নীলা আপু আকাশের ব্যাপারে বলেছে? যাক, আমার জন্য ভালোই হয়েছে। লাইনে ক্লিয়ার হয়ে গেলে আমি তো ইচ্ছে মতো বিরিয়ানি খাবো। আমি তো বিরিয়ানি নিয়ে কল্পনা জগতে ডুব দিলাম। দেখতেছি গরম গরম বিরিয়ানি থেকে ধোঁয়া উঠতেছি, আর কি গ্রান। যাই হোক, আমার ভাবনার চেদ গটিয়ে একটু পর টাস 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 করে আওয়াজ আসলো। না, আপনারা আবার বাইবেন না, আমার গালে পড়েছে। আসলে আওয়াজটা সাইড থেকে আসছিল, যেখানে নীলা আপু আর আকাশ গেছে। আকাশের গালে তাপড় দিছে। ভাবতে আমি ঈদের চেয়েও বেশি খুশি হয়েছি। আর এদিকে শুনলাম তুই নাকি আমাকে ভালোবাসিস। ভয়ে চুপ করে আছি, আসলে যে থাপ্পড়টাই না মারলো, বাবা গো বাবা। কি রে, চুপ করে আছিস কেন? জি আপু। আমি তোর কি লাগি? আপু। না হলে গার্লফ্রেন্ড হবো কি করে? চুপ করে নিচের দিকে তাকিয়ে আছি। আসলে আমিও তোকে পছন্দ করতাম, কিন্তু আমি চেয়েছি তুই এসে আমাকে ভালোবাসার কথা বলবি, কিন্তু না, তুই দেরি করলি, তাই তোর উপর রাগ হয়েছে, তাই মেরেছি। খুব লেগেছে না? আকাশ তো মনে মনে খুব খুশি, কারণ নীলা আপু ওকে ভালোবাসে, কিন্তু উপরে মুখ বাঁকা করে অন্যদিকে গড়িয়ে রাখছে। মনে করছে নীলা আপু কিস করবে। কি রে, আমার সাথে কথা বলবি না? রাগ করেছিস? আমি তোমার কে যে রাগ করব? ওরে, জুনিয়র দেখি রাগও করতে জানে। আয় এদিকে একটু আদর করে দিই। আকাশ তো খুশি হয়ে যেই না তার কাছে গেছে, আবার টাস টাস করে এবার অন্য গালে মেরেছে। বিদ্রোহী। আমি একটা জিনিস বুঝি না, সিনিয়ররা এত বেশি মারে কেন? আপনারা জানলে আমাকেও কমেন্ট করে জানাবেন। তারপর আবার জড়িয়ে ধরেছে, ব্যাস এতেই আকাশের অভিমান গেল শেষ হয়ে। তারপর তারা যখন আসলো, আমি আর নীলে তো দেখলাম আকাশ বেচারা গাল দুটো 12টা বাজিয়ে দিয়েছে। হবেই না বা কেন, যে জুড়ে তাপ্পড় দিচ্ছে আমরা শব্দ শুনছি। যাই হোক, এবার গল্পে আসি। কি রে, তোদের হিসাব মিলছে? আপনাদের হিসাব মিলানো হলে এবার যাওয়া যাক, সময় হয়ে গেছে, এখনই রওনা দেন, না হলে আর যাওয়া লাগবে না। চলো। তারপর আমরা বাসে উঠলাম। আকাশ তো নীলাপুর আঁচল ধরেছে। এখন আমরা ওর কাছে এলিয়েন, আর নীলয় আমার পাশে বসতে চাইলো, অদরা আপু বসতে দেয়নি। সে এসে আমার পাশে বসলো, আমিও কিছু বললাম না, কারণ যদিও রেগে যায়। বলা তো যায় না, যদি আমাকে ও টাচ করে লাগিয়ে দেয়। যাই হোক, আমার তো একটা প্রেস্টিজ আছে,
আর বেচারা নিলয় একা একা বসে আছে। ওদের আপু বসাতে আমারও কেমন জানি ভালো লাগছিল, তাই আর কিছু বলিনি। তারপর বিকেলবেলায় রাজশাহী এসে পৌঁছালাম। তারপর গাড়ি করে মামার বাড়ি চলে আসলাম। তারপর আমাদের সেই পুরনো রুমে চলে আসলাম। আর ওদরা আর নীলা আপুকে মীরার সাথে পাঠিয়ে দিলাম। যেহেতু সারাদিন জার্নি করে এসেছি, খুব ক্লান্ত ছিলাম, তাই ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠতে লাগলাম। মা, এ কি আমি উঠতে পারছি না কেন? নীলকে ডাক দিতে যাব, কিন্তু মুখও খুলতে পারছি না। মনে মনে ভয় হলো, আমাকে আবার বুবাই দল নাকি। না, কিছুক্ষণ নাড়াচাড়া দিতে দেখি হালকা লাগছে। যাক, আল্লাহ বাঁচাইছে, মুখের কিছু হয় নাই। কিন্তু উপরের দিকে তাকাতে একটা ধাক্কা খেলা দেখি ওদরা আপু আমার উপরে উঠে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর তার মুখ আমার মুখের সাথে। ইস, আমি আর করতে পারুম না, আমার শরম করে। তারপর আমি আর উঠলাম না, ঘুমের বান করে শুয়ে থাকলাম। আমারও তো ভালো লাগছিল। কিছুক্ষণ পর ওদরা আপুর ঘুম ভাঙলো। আমার টুটে একটা আর কপালে চুমু দিল আর বলল, তুই কেন আমার ভালোবাসা বুঝিস না? কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছিস? আর কত কষ্ট দিবি আমায়? এসব বলতে স্যার ফুফি ফুফি কান্না করছে। আমার কাছে বেশ খারাপ লাগলো। মনে মনে ভাবছি, যা হওয়ার হবে, এবার ওদরা আপুকে আপন করে নেব। এর মধ্যে কারো আসার আওয়াজ পেয়ে ওদরা আপু চোখ মুখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। তখন রুমে মীরা ঢুকলো, আর ওদরা আপুকে আমাদের রুমে থেকে বেশ অবাক হলো। আপু, তুমি রোহন ভাইয়ের রুমে কি করছো? আসলে আমি ওকে অনেকক্ষণ ধরে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না, তাই রুমে আসলাম। এসে দেখি ঘুমিয়ে আছে। কি মিথ্যা কথাটা নিয়ে বললো বাবা গো। তারপর মীরা, আচ্ছা আপু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো। রোহন ভাইয়া বলছিল ঢাকাতে নাকি সে একজনকে ভালোবাসে। তুমি কি সে, মানে রোহন ভাইয়ের গার্লফ্রেন্ড? তারপর মীরা আর ওদরা আপু চলে গেল। আর আমিও মনে মনে ভাবছি, ওদরা আপু তাহলে সত্যি আমাকে ভালোবাসে। এটা ভেবে টুটে হাসি ফুটে উঠলো। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। এভাবেই যাচ্ছিল দিন। আর ওদরা আপু সুযোগ পেলে আমার রুমে আসে, আমাকে জড়িয়ে ধরে কিস করে, আর আমার ভালো লাগে, তাই আর বাধা দিই না। ঘুমের বান ধরে শুয়ে থাকি। দিনগুলো ভালোই যাচ্ছিল। আর আজ মীরার গায়ে হলুদ। ছেলেদের সাদা পায়জামা আর হলুদ পাঞ্জাবি, আর মেয়েদের হলুদ শাড়ি পরতে দেওয়া হয়েছে। গায়ে হলুদের সময় হঠাৎ করে ওদরা আপুর দিকে নজর পড়াতেই, হায় আল্লাহ, এটা আমি কি দেখছি? হলুদ শাড়িতে একদম হলুদ পেতনির, কি বলি, হলুদ পরির মতো লাগছে। তার থেকে আমার চোখ ফিরাতে ইচ্ছে করছে না। তারপর আমি মীরাকে হলুদ নিতে গেলাম, আর মীরাকে হলুদ দিতেছি, আর ওদরা আপুর দিকে তাকিয়ে আছে, আর মীরার মুখে বদলে সারা মাথায় হলুদ মেখে ফেলছি। এরা দিকে ওদরা সহ সবাই অট্ট হাসিতে মেতে উঠলো। আর আমি 4 কেজি ওজনের একটা লজ্জা পেলাম। আর মীরা তো। তারপর মীরা, ওদরা আপু আর নীলা আপু মিলে আমাকে ইচ্ছা মতো হলুদ দিতে লাগলো। এটা থেকে নীলয় আর আকাশও তাদের সাথে যোগ দিল। আর আমি মনে মনে বললাম, শালারা, আজ সুযোগ পেয়ে আমার সাথে বেইমানি করলি? অপেক্ষা কর, তোদের বিয়ের সময় আমি এক চাপ তোদের গায়ে হলুদ লাগাম। যাই হোক, আজ আমার উপর দিয়ে ৪র্থ বিশ্বযুদ্ধ বয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে পড়লাম। রাতে আমি আর ওদরা আপুকে দেখলাম না, তাই 5 কেজি ওজনের কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়লাম। ওই দিন ওইভাবেই কেটে গেল। আজ মীরার বিয়ে। একটু পর ওদরা আপুকে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আর মীরাকে দেখি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। এইবার আমার একটা কথা মনে পড়লো, যে যার বিয়ে তার কবর নেই, পাড়া পড়শির গম নেই। যাই হোক, কিছুক্ষণ পর বরযাত্রী আসলো। তখন ওদরা আপু, নীলা আপু আর মীরা কিছু বান্ধবী মিলে বরযাত্রীর গেট আটকালো। ওর সাথে ওই বাদর 2টাও ছিল, মানে আকাশ আর নীলয়। আপনাদেরকে আগেই বলেছিলাম, ওদের মেয়েদের প্রতি আকর্ষণ কম থাকে, শুধু আমার জন্য। আর বিয়ে বাড়ি হলে তো ওদের দেখা পাওয়াই মুশকিল। আজকে ওদরা আপু খুব সুন্দর করে সাজছে। যাই হোক, অনেক কষ্টে বরযাত্রীর 5,000 টাকা দিয়ে ভেতরে প্রবেশ করলো। খাওয়ার সময় আকাশ আর নীলয়ের দিকে তাকিয়ে দেখি যেভাবে খাচ্ছে, মনে হচ্ছে গত 1 মাস যাবৎ খাদ্য অনাহারে ছিল। সকল নিয়মকানুন মেনে বিয়ের কাজ সম্পন্ন হলো। এবার বিদায়ের পালা। বিদায়ের সময় মীরা শিখি কান্না। মীরার কান্না দেখে মনে হচ্ছে এখানেও একটা বুড়িগঙ্গা নদী তৈরি করে ফেলবে। তারপর মীরাকে বিদায় দিয়ে রুমে চলে আসলাম। যাই বলি, মীরা চলে যাওয়াতে একটু খারাপ লাগছে। আর এদিকে তো মামা মামি একেবারে ভেঙে পড়েছে। ওনাদের সান্ত্বনা দিতে লাগলাম। একটু পর ওদরা আপু মামা মামিকে বোঝাতে লাগলো। তারপর তারা কিছুটা হালকা হলে তাদের ঘুমানোর জন্য রুমে দিয়ে আসলাম, কারণ সারাদিন অনেক চাপ গেছে। এখন একটু ঘুমের প্রয়োজন। তবে বিয়ের ঝামেলা শেষ হলো। এখন আমাদের ভার্সিটি যেহেতু বন্ধ, তাই ঢাকা চলে যাবো। রাতে ওদরা আপুকে চা দিয়ে আসতে বললাম, সব কিছু বলার জন্য। তারপর যখন ওদরা আপু আসলো, তখন, আপু, আপনাকে আমার কিছু বলার ছিল। বলো। কীভাবে যে বলি, আসলে মনে মনে ভয় করতেছে, কারণ জীবনে এমন পরিস্থিতির শিকার হয়নি কখনো। তুমি নির্ভয়ে বলতে পারো।
আসলে আপু, আমি আপনাকে অনেক ভালোবাসি। জীবনে কোনো মেয়েকে আমার চোখে পড়েনি এবং প্রেম ভালোবাসা করতে চাইনি, কিন্তু আপনাকে দেখার পর থেকে মনের ভিতরে অন্যরকম ভালো লাগা কাজ করে। তারপর ধীরে ধীরে আপনাকে ভালোবাসে ফেলছি। আই লাভ ইউ আপু বলার সাথে সাথেই আবার দিল। তারপর বিদ্যুতের আগে আমাকে জড়িয়ে ধরলো আর কেঁদে দিল। হয়তো সে তার জীবনের সবচেয়ে বড় চাওয়াটা পেয়ে গেছে। তখন অদূর আপু বলতে লাগলো, এই ভালোবাসি কথাটা তোমার মুখ থেকে শোনার জন্য দিনের পর দিন অপেক্ষা করে আছি। যখন বললা তখন কি যে খুশি হয়েছি বলে বুঝাতে পারবো না, কিন্তু আবার যখন আপু বললা তখন খুব রাগ হলো, খুব লেগেছে, তাই না শোনা? তুমি আমাকে জড়িয়ে ধরাতে সব ব্যথা উদা হয়ে গেছে। আচ্ছা আপু, তোমার বাবাকে আমাদের সম্পর্ক মেনে নেবে? আরেকবার যদি আপু বলছোস মনে রাখিস। সরি, আর বলবো না। মনে থাকে যেন। হুম। আমি তোমার কথা বাবাকে অনেক আগেই বলছি, বাবা মেনে নিয়েছে। এখন ঢাকা গিয়ে বিয়ে করব, আর তুমি আমায় কখনো ছেড়ে যাবে না তো? যখন উপরওয়ালার কাছে যাব তখন তো তোমার ছেড়ে যেতে হবে, না হলে একমাত্র মৃত্যু। আর কিছু বলতে পারলাম না। তার আগে আমার ঠোঁট দখল করে নিল। আপনারা যারা এই বুঝেন না, তারা তাদের গার্লফ্রেন্ডদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন কি, তাহলে আপনাকে করে দেখিয়ে দেবে। তারপর সকালে মামা মামির কাছ থেকে বিদায় নিয়ে সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সারা রাস্তা অদরা ঘুমিয়েছিল আর আমার কাঁধে মাথা দিয়ে রাখছিল। যাই হোক, আমরা ঢাকা চলে আসলাম। তারপর যে যার বাসায় চলে গেলাম বিকেলে আড্ডায়। তা শেষ পর্যন্ত চেয়ারম্যানের জামাই হইলি? আর তুই প্রিন্সিপাল স্যারের জামাই হচ্ছিস কবে? আমার কথা শুনে নীলয়ের চেহারা দেখার মতো ছিল। মানে? তুমি যে প্রিন্সিপাল স্যারের মেয়ের সাথে লুতুল ফুতুল করো আমরা জানি। কি রে আকাশ, বল। আর এদিকে ওদের আব্বু আম্মু আমার চাচা চাচির সাথে আমাদের বিয়ের কথা পাকাপাকি করে ফেললো, তা আমি জানি না। আর জানবই বা কেমন করে? আমি তো তখন বাসা ছিলাম না। রাতে যখন বাসায় ফিরলাম তখন চাচি, কিরে চেয়ারম্যানের জামাই, চেয়ারম্যানের মেয়েকে বাসায় কবে আনবি? মনে মনে ভাবছি, এরে কাম সারছে। চাচি জানলো কেমনি? চাচির কাছে খবরটা সাপ্লাই দিল কে? মানে কি মানে? আমরা সব জানি। তারপর আমাদের বিয়ে নিয়ে যা আলোচনা হয়েছে সব বললো। আমি তো মহা খুশি। যাই হোক, তারপর আর কি, সামনের মাসে আমাদের বিয়ে ঠিক করলো। 8 দিন যেতে যেতে আমাদের বিয়ের দিন অতি নিকটে চলে আসলো। তাই বিয়ের শপিংয়ের কাজটা শেষ করলাম। আমি আবার একটু অ্যাডভান্স দেখতে দেখতে গায়ে হলুদের দিন চলে আসলো। তারপর আমি অনেক কষ্ট করে অতটাকে হলুদ দিতে গেলাম, এমনভাবে গেলাম যাতে কেউ আমাকে না চিনে। ওরা ঠিকই চিনে ফেলছে। আর আমি যখন হলুদ দিচ্ছিলাম তখন হেতি মুসকে মুসকে আসছে। যখন আসতে যাবো তখন ওদের আমার হাত ধরে ফেলে আর আমাকে হলুদ লাগিয়ে দিল। হলুদ দেওয়ার সময় আমার মুখ থেকে রুমালটা সরিয়ে ফেললো। আর সবাই তো আমাকে দেখে অবাক যে জামাই বউকে হলুদ লাগাতে আসছে। তারপর আর কি, আজ আমাদের বিয়ে। অনেক কার্যক্রম অতিক্রম করে বিয়ের কাজ সম্পন্ন করলাম। তারপর বিদায়ের সময় সবার থেকে বিদায় নিয়ে নতুন বউ নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। একটু অবাকই হলাম, কারণ আসার সময় ওরা কোনো কান্না করেনি, বরং হাসি মুখে চলে আসছে। বন্ধুদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপর ওদের কাছ থেকে বিদায় নিতে গেলে, বন্ধু, বিড়ালটা কিন্তু ধীরে ধীরে মারিস। কি বলিস, বাসর রাতে বিড়াল মারতে হয়? আমার কথা শুনে ওরা হাসতে হাসতে প্যান্ট খুলে ফেলছে। তা অদরা ভাবিকে বলিস? এই বলে ওদের কাছ থেকে বিদায় নিয়ে মুখে 10 কেজি ওজনের একটা হাসি নিয়ে বাসর ঘরে ঢুকলাম। বাসর ঘরে ঢুকলাম নাকি অন্য গ্রহে ঢুকলাম বুঝতে পারছি না, কারণ রুমটাকে অনেক ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে। তারপর অদরাকে দেখে বুঝতে পারলাম যে এটা আমার রুম। যাই হোক, তারপর সেই পুরনো নিয়ম, অদরা কার থেকে নেমে এসে আমাকে সালাম করলো। তারপর ওকে উঠিয়ে, তোমার স্থান আমার পায়ে নয় গো, আমার খাটে আর আমার কলেজায়। যা দুষ্টু। তারপর আমি যা বললাম তা শুনে তো ওরা পাক্কা 30 মিনিট অজ্ঞান হয়েছিল। তাহলে কি বলছি শুনুন। আচ্ছা, রোমে কি আমার বন্ধুরা বা অন্য কেউ বিড়াল লেগে গেছে? বিড়াল মানে? এখন তুমি বিড়াল দিয়ে কি করবে? না, নীলয় বললো বাসর রাতে নাকি বিড়াল মারতে হয়। তাই আমার কথা শুনে ওরা কপাল চাপড়াতে লাগলো আর বলল, আই রুহাইন না, বাসুরাতে বিড়াল মারা কাকে বলে তুই কি জানিস? বিড়ালটাকে ধরবো আর পিটিয়ে মেরে ফেলবো। আমার কথা শুনে ওরা তো রেগে ফায়ার হয়ে যাচ্ছে। এদিকায় তোকে বিড়াল মারা শেখাবো, তার আগে উঁচু করে 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। তারপর দুজনে একসাথে নামাজ শেষ করলাম। তারপর ওরা গিয়ে কাটে বসলো আর আমি ওর কাছে বিড়াল মারা শিখতে গেলাম। তারপর ও যে আমাকে এমন বিড়াল মারা শেখাবে তা আমি কল্পনা করতে পারিনি। কি হয়েছিল তাহলে শুনুন। এবার আমাকে বিড়াল মারা শেখাও। তাহলে ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে আসো। তখন আমি কাঠে উঠতে ওদের আমাকে নিচে ফেলে আমার ওপর উঠে বসলো।
আর আমার টুটের সাথে যুদ্ধ শুরু করে দিল। অবশেষে আমার টুট পরাজিত হলো। তারপর ওদের কাছে সারেন্ডার করলাম। তারপর আস্তে আস্তে ইতিহাস খুঁজতে লাগলাম। আপনারা এই ইতিহাস কোনো বইয়ের ভিতরে খুঁজে পাবেন না, এটা নিজের দ্বারা আবিষ্কার করতে হয়। যাই হোক, আমি ইতিহাস খুঁজে পেয়েছি, এখন আপনারা চলে যান আর আমাকে ইতিহাস আবিষ্কার করতে দিন। গল্প আর চলবে না।